সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ডিউনিভার্সের এইচএসসি টেস্ট পেপার সলভ কোর্সের প্রথম লাইভ সেশনে আজকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের বাপ্পি ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমাদের এইচএসসি 2025 ব্যাচের যে টেস্ট পেপার সলভ কোর্সটা অলরেডি আজকে আবার ক্লাসের মাধ্যমে শুরু হলো। এই কোর্সে অলরেডি তোমরা জানো প্রায় 600-এর অধিক শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছে। তো আজকে কিন্তু আমাদের 4টা ক্লাস আছে। প্রথম ক্লাসটা হচ্ছে হিসাব বিজ্ঞানের ক্লাস, যেটা এখন শুরু হলো। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে পরিণীতি ক্লাস, অর্থাৎ মানবিকের শিক্ষার্থীদের জন্য। এর পরবর্তী যে লাইভটা আছে সেটা হচ্ছে আমাদের বাংলা, ইংরেজি, আইসিটি অর্থাৎ মেইন সাবজেক্টের ক্লাস। যে ক্লাসটা হচ্ছে আজকে ক্লাস হবে ইংলিশে সন্ধ্যা 7টায়, এবং রাত 9টায় কিন্তু আমাদের ম্যাথের ক্লাস আছে। অর্থাৎ একই দিনে আমরা সায়েন্স, কমার্স, আর্টসের গ্রুপ সাবজেক্টের ক্লাসও আছে এবং আমাদের মেইন সাবজেক্ট একটা ক্লাস আছে। তো তোমরা যারা এখনো আমাদের টেস্ট পেপার সলভ কোর্সে যুক্ত হও না, দ্রুত সময়ের মধ্যে আমাদের টেস্ট পেপার সলভ কোর্সে যুক্ত হয়ে যাবে। আজকে থেকে তোমার জার্নিটা শুরু করে দিবে, এবং আজকে ভর্তি হলে কিন্তু তোমরা কোর্সের অফারে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ। তো আমরা হচ্ছে টেস্ট পেপার সলভ কোর্সে কিন্তু একই সাথে এমসিকিউ সলভ করাবো, আমরা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করাবো তোমাদেরকে। বিশেষ করে ফার্স্ট পেপার পড়াবো, সেকেন্ড পেপার পড়াবো, এবং তোমাদেরকে মেইন সাবজেক্টগুলো পড়াবো। তোমাদের ডাউট সলভ ক্লাস থাকবে, ডাউট সলভের জন্য আলাদা সেশন থাকবে। এবং অলরেডি যেহেতু 600-এর অধিক শিক্ষার্থী যুক্ত আছে, আমরা আশা করছি যে খুবই প্রাণবন্ত আকারে আমরা ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবো। তো আজকে প্রথম ক্লাস হিসাব বিজ্ঞানের প্রথম ক্লাসে আমরা কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ হিসাব বিজ্ঞানের আজকে ক্লাসে আলোচনা করার চিন্তা ভাবনা করেছি, এবং ইনশাল্লাহ আমরা আজকে ক্লাসে সেই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আলোচনা করব। তোমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে অংশগ্রহণ করবে, স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে থাকবে, এবং শেষ পর্যন্ত আমাদের ক্লাসটা এনজয় করবে ইনশাল্লাহ। তো শুরু করে দিচ্ছি হিসাব বিজ্ঞানের প্রথম লাইভ ক্লাস, এসএসসি 25 টেস্ট পেপার সলভ কোর্স। হিসাব বিজ্ঞানের প্রথম লাইভ ক্লাসটা আমরা শুরু করে দিলাম। আমাদের স্ক্রিনে যে প্রথম এমসিকিউটা আছে, সেই প্রথম এমসিকিউটা আমরা একটু পড়বো। প্রথম এমসিকিউতে বলা আছে, ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় কোনটি? আমাদের অপশনে আছে ক্রয় বার্তা, অপশনে আছে বিক্রয় বার্তা, অপশনে আছে নগদ বার্তা, অপশনে আছে পরিমাণ বার্তা। আমি যেহেতু প্রশ্নটা আমি তোমাদের কাছ থেকে একটু অ্যান্সার চাইবো, যে তোমরা আমাকে একটু কাইন্ডলি অ্যান্সার দিবে, যে দেখতে চাই আসলে তোমাদের অ্যান্সারটা কারেক্ট হয় নাকি ভুল হয়। একটু দেখে নিতে চাই যে আসলে তোমাদের বেসিকের দুর্বলতা আছে নাকি দুর্বলতা নাই, একটু যাচাই করে নিতে চাই। তোমরা সবাই একটু রেসপন্স করার ট্রাই করো। ওকে, কোশ্চেনটা একটু পড়ো, কোশ্চেনটা পড়ে বলো এই প্রশ্নের অপশনের কারেক্ট অ্যান্সার কি হইতে পারে। ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় কোনটি? ক্রয় বার্তা, বিক্রয় বার্তা, নগদ বার্তা, পরিমাণ বার্তা। আচ্ছা, অলরেডি ওহির পাল আমাদেরকে অ্যান্সার দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মিতু অ্যান্সার দিয়েছে, রাফিন অ্যান্সার দিয়েছে। যাই হোক, বেশ অনেকেই দেখতে পাচ্ছি আমাদেরকে অ্যান্সার দিয়েছে। একটু খেয়াল করো, এই যে ক্রয় বার্তা, বিক্রয় বার্তা, পরিমাণ বার্তা, এখানে সিরিয়ালি যদি আমরা একটু তাকাই, ক্রয় বার্তা, বিক্রয় বার্তা, পরিমাণ বার্তা, এই তিনটা বার্তাই কিন্তু আসলে কিসের, মানে এগুলো আসলে আমরা হিসাবভুক্ত করতেছি না। আমরা যখন হিসাব বিজ্ঞানে আমরা হিসাবভুক্ত করতে যাই, তখন এগুলো আমরা হিসাবভুক্ত করতেছি না। কিন্তু এই যে নগদ বার্তাটা আছে, সেটা হচ্ছে আমরা হিসাবভুক্ত করতেছি। তো দিন শেষে হচ্ছে আমরা এই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে আমার কে? তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে আমার নগদ বার্তা। তো আরেকটা এমসিকিউ মাঝে মাঝে বোর্ড পরীক্ষাতে চলে আসে, নিচের কোনটি অনগদ লেনদেন? যদি প্রশ্নতে আসে নিচের কোনটি অনগদ লেনদেন, তাহলে সেক্ষেত্রে আমরা জানি নগদ বার্তা একটি অনগদ লেনদেন। ঠিক আছে, তো এখানে দুইটা এমসিকিউ অপশন, মানে দুইটা এমসিকিউ হওয়ার সম্ভাবনা থাকে। আমরা দুইটা এমসিকিউ দেখে নিলাম। আশা করছি তোমরা কারেক্ট অ্যান্সারটা বুঝতে পারছো, এবং এটা খুবই সহজ ছিল বলা যায়। এক কথায় যদি অ্যান্সার করি, খুবই সহজ একটা প্রশ্ন ছিল। তো এটার অ্যান্সার ছিল, যারা অ্যান্সার দিয়েছিল তাদের অ্যান্সারটা কারেক্ট হয়েছে। আমরা পরবর্তী প্রশ্নটা একটু দেখি। পরবর্তী প্রশ্নতে বলা আছে, নিচের কোন হিসাবগুলো ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে? এটা 9-10-এর বাচ্চারাও পারবে আসলে, তারপরেও তোমাদের টেস্ট পরীক্ষাতে চলে এসেছে যেহেতু, সেই জন্য আমরা একটু সলভ করে দিচ্ছি। তো তোমরা একটু দেখে নাও যে নিচের কোন হিসাবগুলো ডেবিট জের প্রকাশ করে। আমরা জানি ডেবিট জের প্রকাশ করে কোন কোন হিসাব? ডেবিট জের প্রকাশ করে সম্পত্তি, ডেবিট জের প্রকাশ করে ব্যয়, ডেবিট জের প্রকাশ করে উত্তোলন। তা আমরা এখানে দেখবো যে ডেবিট জের প্রকাশ করে সম্পত্তি, ব্যয়। দেখো, ব্যয় ও সম্পদ এই আইটেমটা আমরা পেয়ে গেছি, তাহলে আমরা সহজেই বুঝে নিতে পারছি যে আমাদের এখানে ব্যয় এবং সম্পদটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি ক্রেডিট জের প্রকাশ করে বা ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে যদি প্রশ্নতে আসতো, তাহলে আমরা জানি ক্রেডিট জের প্রকাশ করে কোনগুলা? ক্রেডিট জের প্রকাশ করে আয়, ক্রেডিট জের প্রকাশ করে দায়, ক্রেডিট জের প্রকাশ করে নিট লাভ। ঠিক আছে, এবং মূলধন, এগুলো হচ্ছে ক্রেডিট জের প্রকাশ করে। তাহলে অ্যান্সার যদি, মানে প্রশ্ন যদি উল্টা করে ঘুরে দিত, তাহলে অ্যান্সারটা কি হইতে পারে সেটাও আমরা দেখে নিলাম। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা একটু অ্যান্সার করি। আমি যখন অ্যান্সার করব, তোমরা সাথে সাথে নিজেরাও অ্যান্সার করবা, যাতে বুঝে নিতে পারি যে আসলে তোমাদের ধারণা ক্লিয়ার কেমন। ওকে,
যাতে আমারও বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ আমাদের স্টুডেন্টরা হচ্ছে তাদের কনসেপ্টও ক্লিয়ার, আমার সাথে সাথে তাদের কনসেপ্টটাও ক্লিয়ার। ওকে ফাইন, হ্যাঁ এম হবে তখন, ঠিক আছে ফাইন, সমস্যা নেই। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা একটু আমরা খেয়াল করি। পরবর্তী প্রশ্নটা হচ্ছে উদ্দীপক পড়ে 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। প্রশ্নতে বলা আছে জনাব রাহি 2023 সালের 1 জানুয়ারি নগদ 1 লক্ষ টাকা নগদের 20% সমমূল্যের আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। উক্ত মাসে আসিফের একটি ক্যালকুলেটর ক্রয় করেন 5,000 টাকা দিয়ে, 10% সুদে 10,000 টাকা ঋণ গ্রহণ করেন। জনাব রাহির প্রারম্ভিক মূলধন কত টাকা? আমাদের প্রশ্নতে চাইছি কি জনাব রাহির প্রারম্ভিক মূলধন কত। 3-এর অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্সার পেয়ে গেলাম। অ্যান্সার হচ্ছে 3-এর এন দিয়েছে, কিন্তু অ্যান্সার 3-এর এন কি আসলে কারেক্ট অ্যান্সার কিনা সেটা একটু আমরা দেখব, একটু ওয়েট করব যে আসলে অ্যান্সার কারেক্ট অ্যান্সার কিনা। ওহির পালও 3-এর এন অ্যান্সার দিয়েছে, ওকে ফাইন। আচ্ছা, এলও অ্যান্সার পেয়েছি, এন অ্যান্সার পেয়েছে। আচ্ছা দেখি, এখানে বলা হয়েছে কি আমাদের প্রারম্ভিক মূলধন বের করতে বলা হয়েছে। তো প্রারম্ভিক মূলধন আমরা জানি কিভাবে বের করতে হয়। প্রারম্ভিক মূলধন বের করার তো তোমরা নর্মালি জানো যে আমরা জানি কি এ ইকুয়াল টু এল প্লাস ওই। আমাদেরকে যদি ওই বের করতে বলে তাহলে আমরা কি করতে হবে, আমরা সমান চিহ্নের এই পাশে চেঞ্জ করে ফেলবো, ইকুয়াল টু এল। ইকুয়াল টু এল হইলে আমরা ওই বের করতে পারবো, ঠিক আছে। তো এ ইকুয়াল টু এল হইলে আমরা কি বের করতে পারতেছি, ওই বের করতে পারতেছি। তো আমরা এখানে তারপরে একটু দেখি যে আমাদের আসলে এখানে কি কি জিনিসগুলো দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নগদ দেওয়া আছে, নগদের 20% আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলো। উক্ত মাসের ক্যালকুলেটর ক্রয় এত 10% সুদে। আচ্ছা তাহলে একটু খেয়াল করো তো, নগদ ছিল 1 লক্ষ টাকা, আসবাবপত্র হচ্ছে 20%। তাহলে আমরা জানি 1 লক্ষ টাকার 20% কত আসে, 1 লক্ষ টাকার 20% 20,000। 1 লক্ষ টাকার নগদ হচ্ছে কত, 1 লক্ষ টাকা, আর হচ্ছে এখানে নগদের 20% সমমূল্যের আসবাবপত্র। 1 লক্ষ টাকার 20% কত আসে, 20,000 টাকা। ওকে, তাহলে আমরা টোটাল পাচ্ছি কত, 1,20,000 টাকা। এরপর যদি আমরা একটু খেয়াল করি, উক্ত মাসে অফিসের জন্য একটি ক্যালকুলেটর ক্রয় করেন 5,000 টাকা এবং 10% সুদে এত টাকা ঋণ গ্রহণ করেন। তো এখানে যে অফিসের জন্য উনি ক্যালকুলেটর ক্রয় করছেন এটা কিন্তু প্রারম্ভিক মূলধনের সাথে জড়িত হবে না, কারণ হচ্ছে উনি বছরে শুরু করার পরে ওই মাসের শেষের দিকে তখন কিন্তু এই নগদ যে টাকাটা ছিল সেই নগদ টাকা থেকে সে ব্যয় করছিল। কত টাকা ব্যয় করছিল, 5,000 টাকা ব্যয় করছিল। 5,000 টাকা ব্যয় করে সে ক্যালকুলেটর ক্রয় করে, এবং যার ফলশ্রুতিতে কি হয়েছে, তার নগদ টাকা কমে গেছে। সম্পত্তি মানে ক্যালকুলেটর যেহেতু কি ধরনের সম্পদ, মুনাফা জাতীয় খরচ, এটা হচ্ছে খরচের মধ্যে পড়ে যাচ্ছে, এটা কিন্তু সম্পদের মধ্যে পড়ে যাচ্ছে না এক্স্যাক্টলি। তো এখানে আলটিমেটলি কিন্তু আমার আরেকটা পার্সেন্টেজ ছিল 10% সুদে 10,000 টাকা ঋণ গ্রহণ করে। অনেকেই এই জায়গাতে একটু কনফিউশনের মধ্যে পড়ে যায় যে আমি যেহেতু এল এর কথা বলছি, এল মাইনাস দিচ্ছি, তাহলে অ্যান্সার তো 1,10,000 টাকা হওয়ার কথা ছিল, কিন্তু এখন 1,20,000 টাকা কেন অ্যান্সার হচ্ছে। তুমি একটু যদি খেয়াল করো, 10,000 টাকা সুদে যদি ঋণ গ্রহণ করে আনো তাহলে একই সাথে তোমার সম্পত্তি বাড়তেছে, দায় বাড়তেছে। তো আমরা যদি সম্পত্তি 10,000 টাকা যদি বাড়ে এবং দায় যদি 10,000 টাকা বাড়ে, তা আলটিমেটলি ব্যালেন্স থাকে 0, যার ফলশ্রুতিতে আমার এটা আনা আর না আনা একই কথা হয়ে দাঁড়াচ্ছে। তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার কি হলো, কারেক্ট অ্যান্সার হলো 1,20,000 টাকা, যেটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। বুঝতে পারছি সবাই? আমাদের 1 লক্ষ টাকা হচ্ছে কিসের মধ্যে যাচ্ছে, প্রারম্ভিক মূলধনের মধ্যে চলে যাচ্ছে 1,20,000 টাকা। ওকে, আচ্ছা পরবর্তীতে আমরা একটু চলে যাই। 10,000 টাকার লেনদেনের ফলে জনাব রাহির ব্যবসায় কি বৃদ্ধি পাবে? আচ্ছা, 10,000 টাকার লেনদেনের ফলে জনাব রাহির, তাহলে বলো তো একটু আগে এই যে 10,000 টাকার কি হলো, 10,000 টাকা হচ্ছে তার 10% সুদে ঋণ গ্রহণ করে। এই 10,000 টাকার ফলে তার আসলে ব্যবসা প্রতিষ্ঠানে কি বৃদ্ধি পেয়েছে বলো তো? 4 নম্বর প্রশ্নের অ্যান্সার বলো তো, কি বৃদ্ধি পাইছে আলটিমেটলি এখানে? স্বত্বাধিকার বৃদ্ধি পাইছে, দীর্ঘমেয়াদী দায় বৃদ্ধি পাইছে, চলতি দায় বৃদ্ধি পাইছে, মূলধন বৃদ্ধি পাইছে, বলো। 4 নম্বর প্রশ্নের একটু অ্যান্সার দাও সবাই, সবাই একটু 4 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। আচ্ছা দ্রুত অ্যান্সার দিবা। আমরা একটু খেয়াল করি উনি আসলে কি করছিল, এখানে যে প্রেক্ষাপটটা ছিল, উনি হচ্ছে 10,000 টাকা ঋণ গ্রহণ করে। তো তোমরা জানো যে যখন ঋণ গ্রহণ করা হয় নর্মালি হচ্ছে আমরা ব্যাংক থেকে ঋণ নিলে সেটা কিন্তু আমরা দীর্ঘমেয়াদী হিসাবে নিয়ে থাকি, 1 বছরের বেশি সময়ের জন্য নিয়ে থাকি। তা আমরা জানি 1 বছরের মধ্যে যদি কোনো ঋণ নেওয়া হয় তাহলে সেটাকে চলতি দায় বা স্বল্পমেয়াদী ঋণ বলা হয়, আর 1 বছরের বেশি সময়ের জন্য নেওয়া হলে সেটাকে আমরা দীর্ঘমেয়াদী দায় বা দীর্ঘমেয়াদী ঋণ হিসেবে আমরা কনসিডার করি। তার মানে এই যে উনি 10,000 টাকা ঋণ নিল, এই 10,000 টাকা কিন্তু আমার এখানে দীর্ঘমেয়াদী দায় হিসাবে আমাদের কনসিডার করতে হবে। কি হিসাবে কনসিডার করতে হবে? দীর্ঘমেয়াদী দায় হিসাবে, বিকজ এখানে তিনি দীর্ঘমেয়াদী ঋণ নিয়েছিলেন। হ্যাঁ, উনি অনেক দিনের মেয়াদের একটা ঋণ নিয়েছিলেন।
পরবর্তী প্রশ্নটা একটু দেখি। ক্রয় জাবেদা থেকে জানা যায় মোট ক্রয়ের পরিমাণ, প্রদেয় হিসাবের পরিমাণ, মোট ধারে ক্রয়ের পরিমাণ। ক্রয় হিসাব থেকে কি জানা যায় বলুন তো? ক্রয় হিসাব থেকে কি জানা যায়? ক্রয় হিসাব থেকে কি জানা যায়? মোট ক্রয়ের পরিমাণ, সরি ক্রয় জাবেদা থেকে কি জানা যায়? মোট ক্রয়ের পরিমাণ, প্রদেয় হিসাবের পরিমাণ, ধারে ক্রয়ের পরিমাণ। তো আসলে এই যে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা, এই ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা এগুলোর মধ্যে আসলে কি বোঝায়? এগুলোকে বোঝায় যে সকল প্রকার ধারে ক্রয়, সকল প্রকার ধারে বিক্রয়। ক্রয় জাবেদা মানে সকল প্রকার ধারে ক্রয়, ঠিক আছে? তো এখন এখানে দেখেন তো, সকল প্রকার ধারে ক্রয় যদি বোঝায় তাহলে কি এখানে আমার একটা আর্থিক বছরে আমি সেটা বলতে পারি যে হিসাবকাল, একটা হিসাবকাল এক বছরের, এই এক বছর সময়কালের মধ্যে আমার নগদে ক্রয় হতে পারে, বাকিতে ক্রয় হতে পারে। তা আমি যদি বলি যে ক্রয় জাবেদার মাধ্যমে মোট ক্রয়ের পরিমাণ জানা যায়, তাহলে এটা কিন্তু ভ্যালিড কোনো রিজন হলো না, কারণ মোট ক্রয় কিন্তু এখানে জানা যাচ্ছে না। এখানে জানাচ্ছে কি শুধুমাত্র বাকি যে ক্রয়গুলো জানা যাচ্ছে। তাহলে এই অপশনটা কিন্তু অটোমেটিক বাদ পড়ে যাচ্ছে, মানে আমাদের অপশন ক, এই অপশনটা কি সরাসরি বাদ পড়ে যাচ্ছে। তাহলে আমরা দেখেই নিতে পারতেছি যে আমাদের হাতে আছে দুইটা অপশন, একটা হচ্ছে কি মোট ধারে ক্রয়ের পরিমাণ জানা যায়, আর একটা হচ্ছে প্রদেয় হিসাবের পরিমাণ জানা যায়। আমরা জানি আমরা যদি ধারে যদি ক্রয় করি তাহলে আমি তার কাছ থেকে দেওয়া থাকি, মানে আমি তার কাছ থেকে তার কাছে আমি হচ্ছে কি টাকা দিতে হবে, সে আমার হচ্ছে পাওনাদার। তো আমি সেক্ষেত্রে হচ্ছে 2 এবং 3টা কারেক্ট অ্যান্সার হিসেবে দিব। তার মানে আমাদের এখানে 5-এর এল হচ্ছে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, 5-এর এল হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, 5-এর এল। ওকে ফাইন, আমরা পরবর্তী প্রশ্নতে একটু চলে যাই। আচ্ছা, প্রশ্নটা বলা হচ্ছে আমানতকারী তার ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করে কোথায়? নগদান বইয়ে, ব্যাংক বিবরণীতে, ক্রয় জাবেদায়, বিক্রয় জাবেদায়। প্রশ্নটা আসছে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে। দেখি 6 নম্বর প্রশ্নে একটু রেসপন্স করেন সবাই, একটু 6 নম্বর প্রশ্নে রেসপন্স করেন। আমানতকারী তার ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করেন কোথায়? আমানতকারী, আচ্ছা অলরেডি অ্যান্সার, সঠিক অ্যান্সার পেয়ে গেছি। 6-এর আবার অ্যান্সার অনেকে ভুল দিচ্ছে। যাই হোক, আমানতকারী তার ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করেন হচ্ছে নগদান বইয়ে। আমানতকারী তার ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করেন হচ্ছে নগদান বইয়ে। আর ব্যাংক বিবরণীতে কে করেন? ব্যাংক বিবরণীতে করেন ব্যাংক, মানে কে করে, মানে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান যার কাছ থেকে তুমি টাকা নিচ্ছ, টাকা জমা দিচ্ছ যে ফান্ডে। তো ব্যাংক হচ্ছে তারা ব্যাংক বিবরণীতে তাদের ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করে। আর আমরা করি কোথায়? নগদান বইতে। নগদান বই বা পাস বই, কি নামে বলতে পারি? নগদান বই, পাস বই। ওকে ফাইন। 6 নম্বর পরে আমরা 7 নম্বর প্রশ্নটা একটু দেখি। আচ্ছা, গড় মিলের হিসাব। গড় মিল আসলে কখন হয়? যখন হচ্ছে কোনো একটা হিসাবের আমরা কোনো ধরনের ভুল করে থাকি, এবং এই ভুলগুলো আসলে বেশ অনেকভাবে হইতে পারে। এমনও হইতে পারে যে আমরা কিছু গড় মিলের কারণে আবার আমাদের হচ্ছে রেওয়া মিলটা মিলেও যায়। তোমরা জানো যে অনিশ্চিত হিসাব আনো তোমরা, নর্মালি অনিশ্চিত হিসাব আনার ফলে তোমরা যখন রেওয়া মিল করতা, রেওয়া মিলের ডেবিট পাশে যদি 10,000 টাকা কম হইতো বা ক্রেডিট পাশে যদি 10,000 টাকা কম হইতো, তাহলে সেই সিচুয়েশনে তোমরা কি করতা? তোমরা হচ্ছে অনিশ্চিত হিসাব এনে এই 10,000 টাকাকে অ্যাডজাস্টমেন্টের মধ্যে নিয়ে আসতা। তো এই যে গড় মিল, এই গড় মিলটা হচ্ছে অনিশ্চিত হিসাবের মাধ্যমে আমরা মিল করে থাকি, এবং এই অনিশ্চিত হিসাবটা হচ্ছে এক ধরনের অস্থায়ী হিসাব। অনিশ্চিত হিসাবটা কি? অনিশ্চিত হিসাব হচ্ছে এক ধরনের অস্থায়ী হিসাব। তাহলে আমাদের এই 7 নম্বর প্রশ্নের অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে? এটা হচ্ছে গড় মিলের হিসাব হলো একটি অস্থায়ী হিসাব। কারণ আমরা হিসাবের যে নীতিমালা, হিসাবের যে প্রিন্সিপালসগুলো আছে, এই অনুযায়ী আমাদেরকে বলতে হয় যে হিসাবের অবশ্যই দুই পাশে যোগফল সমান হতে হবে। কোনো কারণে যোগফল এমন হতে পারবে না যে 1 টাকা বেশি 1 টাকা কম, এটা হওয়ার কোনো সুযোগ নেই, বিন্দুমাত্র কোনো সুযোগ নেই। তো এই যে আমার হিসাবের যে দুই পাশ আমি সমান করব, সেজন্য অবশ্যই আমার এই গড় মিলটাকে আমি এনে বা অনিশ্চিত হিসাব আমি এনে দীর্ঘমেয়াদী সময়ের জন্য আমি রাখতে পারবো না। জাস্ট এখন সময় সংক্ষিপ্ত, আমি এই কারণে অনিশ্চিত হিসাবটাকে আনলাম, এনে আমি আপাতত আমাদের যে রেওয়া মিলটা আছে সেই রেওয়া মিলটা মিলে ফেললাম। পরবর্তীতে এই ভুলটা আমাকে সংশোধন করতে হবে। আর এই ভুলটা আমরা সংশোধন করব কিসের মাধ্যমে? ভুলটা সংশোধন করতে হবে ভুল সংশোধনী দাখিলার মাধ্যমে, ভুল সংশোধনী দাখিলার মাধ্যমে। ওকে, তাহলে এটা হচ্ছে 7-এর ক। আচ্ছা, পরের প্রশ্নটা একটু দেখি। আবারও সেম ভাবে চলতি সম্পদের পরিমাণ চাইছে। 8 নম্বর এবং 9 নম্বর প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। আমরা প্রশ্নটা একটু পড়ি। মূলধন 9,000 টাকা, দেনাদার 14,000 টাকা, ক্রয় 12,000 টাকা, বিক্রয় 22,500 টাকা, বেতন 3,000 টাকা, নগদ 8,000 টাকা, পাওনাদার 7,500, সমাপরিমাণ উৎপন্ন 2,000 টাকা। চলতি সম্পদের পরিমাণ কত? আচ্ছা, তোমরা হচ্ছে যারা এখনো খাতা কলম নিয়ে রেডি হও নাই, খাতা কলম নিয়ে পড়ার টেবিলে বসো নাই, তারা কাইন্ডলি একটু পড়ার টেবিলে বসে পড়ো। যেহেতু ম্যাথগুলো আমরা সলভ করাচ্ছি, ম্যাথগুলো হচ্ছে নিজে নিজে আগে একবার ট্রাই করতে হবে। নিজে নিজে ট্রাই করলে বুঝতে পারবো যে আসলে কোন জায়গাতে প্রবলেম হচ্ছে। তুমি যদি ট্রাই না করো, শুধু যদি ক্লাস করো, আমার উপর ভরসা করে বসে থাকো, তাহলে কিন্তু কখনোই তোমার দুর্বলতার জায়গাগুলো আইডেন্টিফাই করতে পারবা না। তো সেজন্য অবশ্যই প্রশ্ন দেখবা,
আমি বলার আগে তুমি সলিউশনটা করে নিবা, ঠিক আছে? আমি বলার আগেই অবশ্যই সলিউশন করে নিবা, যাতে কোনোভাবেই অ্যাড করতে না হয়। চলতি সম্পদের পরিমাণ কত? চলতি সম্পদের পরিমাণ বের করো। চলতি সম্পদ 8-এর ক অ্যান্সার দিচ্ছে অনেকে, দেখি অ্যান্সার কারেক্ট কিনা। আচ্ছা, একটু খেয়াল করো। চলতি সম্পদের মধ্যে আমাদের কি কি যাচ্ছে? মূলধন তো সম্পদ না, ঠিক আছে? দানাদার চলতি সম্পদ। ক্রয় কি চলতি সম্পদ? না। বিক্রয় কি সম্পদ? না। বেতন কি সম্পদ? না। নগদ সম্পদ। তার মানে আমরা দুইটা পেলাম, দানাদার পেলাম, নগদ পেলাম। আর কি আছে? পাওনাদার আছে? না। সমাপনী মজুত পণ্য। তার মানে 3টা আইটেম পাইলাম। তাহলে একটু বলো তো, আমাদের এখানে 8,000 আর 2,000 টাকা যোগ করলে হয় 10,000, আর 14,000-এর সাথে 10,000 যোগ করলে হয় 24,000। তার মানে চলতি সম্পদের পরিমাণ কত? চলতি সম্পদের পরিমাণ হচ্ছে 24,000। তোমরা যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো 24,000, তোমাদের অ্যান্সারটা কারেক্ট হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। 9 নম্বর প্রশ্নের অ্যান্সার চাইছে, বলছে কি পুঞ্জীভূত অবচয় কোন ধরনের হিসাব? পুঞ্জীভূত অবচয় দায়, সম্পদ, বিপরীত সম্পদ, মালিকানা সত্ত্ব। এই যে পুঞ্জীভূত অবচয় কোন ধরনের হিসাব, এই প্রশ্নটা আসলে শুধু যে বোর্ড পরীক্ষাতে আসছে এমন না। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়তে ভর্তি পরীক্ষার প্রশ্নতেও আসছে। তোমাদের ঢাবি বাদে যে মানে ইউনিভার্সিটিগুলো আছে, বিশেষ করে রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, গুচ্ছ, সবগুলো ইউনিভার্সিটিতে কোনো না কোনো সালে একবার করে আসছে। তো এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট এবং একটু ভালোভাবে মাথার মধ্যে গেঁথে রাখবা, এবং এটা সহজ। বোর্ড পরীক্ষায়, কলেজের পরীক্ষায় বেশ বহুবার এসেছে। পুঞ্জীভূত অবচয় এটা কোন ধরনের হিসাব? এটা হচ্ছে কন্ট্রা সম্পদ। কন্ট্রা মানে কি? বিপরীত। সম্পদ মানে কি? বিপরীত সম্পদ। তো এই যে পুঞ্জীভূত অবচয় কেন কন্ট্রা সম্পদ বা কেন বিপরীত সম্পদ, এর মূল কারণটা হচ্ছে এই পুঞ্জীভূত অবচয় এটা কি করে? এটা সম্পত্তিকে হ্রাস করে। আমরা যদি একটা আসবাবপত্র কিনি, একটা যন্ত্রপাতি কিনি, একটা মেশিনারিজ কিনি, তাহলে প্রত্যেক বছর যে অবচয়টা হচ্ছে, সেই অবচয় যোগফলটাকে আমরা বলি পুঞ্জীভূত অবচয়, এবং এই অবচয়ের ফলে সম্পত্তিটা হ্রাস পায়। এই কারণে এটাকে বলা হয় বিপরীত সম্পদ বা কন্ট্রা সম্পদ, ঠিক আছে? 9 নম্বর প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 9-এর এম। আচ্ছা, তোমরা একটু 10 নম্বর প্রশ্নটা একটু পড়বা, পরে 10 নম্বর প্রশ্নটা একটু কাইন্ডলি অ্যান্সার করার ট্রাই করো। আচ্ছা, 10-এর বেশ অনেকে অ্যান্সার দিয়েছে দেখতে পাচ্ছি। 10-এর অ্যান্সার এন অ্যান্সার পেয়েছি, ক অ্যান্সার পেয়েছি। আচ্ছা, দেখি আসলে অ্যান্সার আসলে কি হয়। বিক্রয় জাবেদা, বিশেষ জাবেদা হলো ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, নগদ প্রদান জাবেদা। আচ্ছা, তার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে কি কি অ্যান্সার দিয়েছে? 10-এর এন অ্যান্সার দিয়েছে, 10-এর এন অ্যান্সার দিয়েছে, 10-এর কে অ্যান্সার দিয়েছে, 10-এর কে, 10-এর এন। আচ্ছা, বিশেষ জাবেদা, এই বিশেষ জাবেদা আসলে দুই ধরনের। একটা হচ্ছে সাধারণ জাবেদা, আর একটা হচ্ছে বিশেষ জাবেদা। এই বিশেষ জাবেদা হচ্ছে কোনগুলা? যেগুলো হচ্ছে প্রতিষ্ঠানে নিয়মিত করা হয়। একটা প্রতিষ্ঠানে আসলে নিয়মিত কোন জাবেদাগুলো করা হতে পারে, একটু খেয়াল করো তো। ক্রয় জাবেদা, একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিয়ত দেওয়ার মতো একটা কাজ করে, মানে প্রতিনিয়ত দিতে হয়, মানে প্রত্যেক দিনই ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয় হয়। বিক্রয় জাবেদা, একটা ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিনই ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রয় হয়। নগদ প্রদান জাবেদা, দেখো এটা কি এমন যে শুধুমাত্র বছরে একবার দিয়ে থাকি, বা বছরের শুরুতে দেওয়া হয়, বা বছরের শেষে দেওয়া হয়, এমন সিনারিও না। নগদ প্রদান জাবেদা কিন্তু মানে তোমার দেখা যায় যে যখনই প্রদান হয় তখনই দিতে হয়। তার মানে যখন একটা ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত কোনো এন্ট্রি, নিয়মিত কোনো জাবেদা দেওয়া হয়, তাহলে সেটাকে আমরা বলি বিশেষ জাবেদা। এবং এই অপশন, এই প্রশ্নের মধ্যে 3টা অপশনই আমরা কারেক্ট হিসেবে পাচ্ছি, যেহেতু এগুলো রেগুলার দেওয়া হচ্ছে। ওকে, তাহলে আমরা বলেই ফেলতে পারি আমাদের 10-এর অ্যান্সারটা হচ্ছে এন। ওকে, নগদ প্রাপ্তি, নগদ প্রদান সবকিছু এখানে তাহলে ইনক্লুডের মধ্যে পড়ে যাচ্ছে।
আচ্ছা 11 নম্বর প্রশ্ন একটু পড়ো। বছর শেষে মজুদ পণ্য রইল 8,000 টাকা, এটি কোন বইতে হিসাবভুক্ত করতে হবে বলো তো? সবাই একটু 11 নম্বর প্রশ্ন একটু অ্যান্সার দাও। সবাই একটু 11 নম্বর প্রশ্ন একটু অ্যান্সার দাও। বছর শেষে মজুদ পণ্য রইল 8,000 টাকা, এটি কোন বইতে হিসাবভুক্ত হবে? এটি কোন বইতে হিসাবভুক্ত হবে? একটু অ্যান্সার দাও। আচ্ছা সবাই একটু রেসপন্স করেন, অ্যান্সারটা একটু রেসপন্স করেন দেখি। আচ্ছা 11 নম্বর, 11 নম্বরের অ্যান্সার অলরেডি বেশ অনেকে আমাকে অ্যান্সার দিয়েছে। 11-2 হবে, 11 অর্থাৎ প্রকৃত জাবেদা হবে। দেখেন বছর শেষে মজুদ পণ্য রইল 8,000 টাকা, এটি কোন বইতে হিসাবভুক্ত করতে হবে? এটা হচ্ছে প্রকৃত জাবেদাতে। বছর শেষে মজুদ পণ্য রইল 8,000 টাকা, এটি কোন বইতে হিসাবভুক্ত করতে হবে? এটি করতে হবে কি প্রকৃত জাবেদাতে। এটা অ্যান্সারটা হচ্ছে প্রকৃত জাবেদা। আচ্ছা 11 পরে হচ্ছে আমরা একটু পরেরটা দেখি। উদ্দীপকে 12 এবং 13 নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব সাকিব নগদ 10,000 টাকা 20,000 টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলেন। পরবর্তীতে তিনি 5,000 টাকার পণ্য নগদে ক্রয় করলেন। প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? আহ এই টাইপের একটা প্রশ্ন একটু আগে সলভ করলাম, তারপর একটু দেখেন তো নগদে কত টাকা। নগদে হচ্ছে 10,000 টাকা, 20,000 টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন, তাহলে মানে টোটাল কত? 30,000 টাকা। পরবর্তী দিনে 5,000 টাকার পণ্য নগদে ক্রয় করেন, তার মানে আমাদের অ্যান্সার কারেক্ট। 30,000 টাকা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 12 হচ্ছে কারেক্ট। হ্যাঁ 12 হচ্ছে এল, 12 হচ্ছে 12 খ। ওকে, পরবর্তী প্রশ্নটা একটু দেখি। পণ্য ক্রয়ের হিসাব সমীকরণের, পণ্য ক্রয় হিসাব সমীকরণের সম্পদ হ্রাস পাবে, দায় বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। আচ্ছা পণ্য ক্রয় করছিল কি নগদে করছিল না বাকিতে করছিল? পরবর্তীতে তিনি 5,000 টাকার পণ্য নগদে ক্রয় করেন, তাহলে নগদে যদি কোনো পণ্য ক্রয় করে তাহলে আমরা জানি অ্যাসেট কি হয়? নগদে পণ্য ক্রয় করলে অ্যাসেট অর্থাৎ সম্পত্তি কমে যায়, এবং আমাদের হচ্ছে পণ্য ক্রয়ের ফলে ক্রয় হিসাব বাড়লে আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস পায়, ওই হ্রাস পাচ্ছে। তার মানে সম্পত্তি হ্রাস পাবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। একই সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কারেক্ট অ্যান্সার তাহলে কোনটা হইলো? সম্পত্তি হ্রাস পাচ্ছে, মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে। 1 ও 3 হলে আমাদের 13 নম্বরে এল হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছি সবাই? 13 খ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্নটা একটু অ্যান্সার করি। হিসাবের মেয়াদান্তে হাতে নগদের কোন সাথে কোন টাকা যোগ করলে অপ্রদত্ত টাকার পরিমাণ সমান হবে বলেন তো? হিসাবের মেয়াদান্তে এটা হচ্ছে কি অগ্রপ্রদত্ত পদ্ধতিতে আমরা যে নগদান বই তৈরি করে থাকি সেটা অগ্রদত্ত পদ্ধতি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি হয় যে আমরা একটা বছরে যে পরিমাণে খরচ হয় সেটা হচ্ছে প্রধান কেশিয়ার পেটি কেশিয়ারকে সেই পরিমাণ টাকাই আসলে কি করে হ্যান্ড ওভার করে। কখন হ্যান্ড ওভার করে? হিসাব মানে মাসের শুরুতে, প্রত্যেক মাসের শুরুতে এই পরিমাণ টাকাটা দিয়ে দেয়। তাইলে একটু বলো তো 14 নম্বর প্রশ্নের অ্যান্সার তাইলে কি হইতে পারে? 14 এর অলরেডি অনেকে অ্যান্সার দিয়েছো, তাহলে একটু তাহলে আমরা বুঝে নিতেই পারলাম যে আমাদের অগ্রদত্ত বা অগ্রপ্রদত্ত পদ্ধতিতে প্রধান কেশিয়ার, পেটি কেশিয়ার আবার অলরেডি অনেকগুলো নাম আছে। পেটি কেশিয়ার, তারপর হচ্ছে জুনিয়র কেশিয়ার, খুচরা কেশিয়ার, মানে এই টাইপের অনেকগুলো নাম আছে। ঠিক আছে, তো প্রধান কেশিয়ার পেটি কেশিয়ারকে ওই পরিমাণ টাকাই দিবে যে পরিমাণ টাকা সে পুরো মাস জুড়ে খরচ করে। তাহলে পুরো মাস জুড়ে খরচ করে সেই অ্যান্সারটা আমরা কোথায় পাচ্ছি? মোট খরচের পরিমাণ। ঠিক আছে, তাহলে মোট খরচের টাকাটাই প্রধান কেশিয়ার পেটি কেশিয়ারকে হ্যান্ড ওভার করে থাকে। আচ্ছা, রেওয়া মিল আধুনিক হিসাব চক্রের কোন স্তর বা ধাপ? আধুনিক হিসাব চক্রের ধাপ হচ্ছে টোটাল 5টি। হ্যাঁ, আধুনিক হিসাব চক্রের টোটাল ধাপ হচ্ছে 5টি, তার মধ্যে রেওয়া মিল কততম ধাপ বলেন? রেওয়া মিল আধুনিক হিসাব চক্রের কততম ধাপ? 15 নম্বর প্রশ্নের অ্যান্সার দেন। 15 নম্বর প্রশ্নের অ্যান্সার দেন। আচ্ছা, অনেকে অ্যান্সার দিতে পারবে আবার অনেকে পারবে না। রেওয়া মিলটা হচ্ছে আধুনিক হিসাব চক্রের কততম ধাপ? চতুর্থ ধাপ।
তৃতীয় ধাপে কি আছে? তৃতীয় ধাপে আছে খতিয়ান, দ্বিতীয় ধাপে আছে কি? জাবেদা, প্রথম ধাপে কি? লেনদেন বিশ্লেষণ, ঠিক আছে। পঞ্চম ধাপে কি আছে? পঞ্চম ধাপে আছে আর্থিক বিবরণীগুলো তৈরি করা। ওকে, টোটাল 5টা ধাপের মধ্যে আমরা এখানে 5টা ধাপই পেয়ে গেলাম, তার মানে এটা হচ্ছে চতুর্থ ধাপ। আচ্ছা, জনাব মামুন একজন খুচরা ব্যবসায়ী, বছর শেষে তার দায় ছিল 95,575 টাকা, মালিকানা সত্ত্ব ছিল 15,005 টাকা, তাহলে তার সম্পত্তির পরিমাণ কত টাকা হবে? মালিকানা সত্ত্ব, তাহলে একটু খেয়াল করো তো। আমরা জানি কি? আমরা জানি সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, আমাদের চাইছে কি সম্পত্তির পরিমাণ কত টাকা হবে। তা আমরা দায় পেয়েছি কত? দায় পেয়েছি হচ্ছে 9,575 টাকা, আর আমরা পাচ্ছি মালিকানা সত্ত্ব 15,005 টাকা। তাহলে দুইটার যোগফল যা হয় সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমি যা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 24,000 টাকা অ্যান্সার। যোগ করা লাগে না, মানে যেহেতু বড় অ্যামাউন্ট আছে, তার মানে আমাদের 24,000 টাকা হচ্ছে অ্যান্সার। 16 এর অ্যান্সার হচ্ছে ঘ। 16 এর অ্যান্সার হচ্ছে ঘ। বুঝতে পারছি? পরবর্তী প্রশ্নটা একটু দেখি। হিসাব সমীকরণের সম্প্রসারিত রূপ কোনটি? হিসাব সমীকরণের সম্প্রসারিত রূপ কোনটি? 9-10 এর মধ্যে এই সম্প্রসারিত রূপটা আমরা পড়ছিলাম। a ইকুয়াল টু এল প্লাস ওই, এটা হচ্ছে হিসাবের সংক্ষিপ্ত রূপ। এটা হচ্ছে হিসাবের মৌলিক হিসাব সমীকরণ। কি? এটা হচ্ছে মৌলিক হিসাব সমীকরণ, হিসাবের সংক্ষিপ্ত রূপ। হিসাবের বর্ধিত রূপ বা সম্প্রসারিত রূপ কোনটা? a ইকুয়াল টু এল প্লাস, এটাকে ভাঙালে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বর্ধিত, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তাহলে দেখো তো সম্পদ, এই পাশে সবগুলোতে সম্পদ আছে, দায় আছে, দায়ের সাথে প্লাস থাকতে হবে। তাহলে দায়ের সাথে এই দুইটা এন্ট্রি প্লাস নাই, এই দুইটা বাদ দিয়ে দিলাম। দায় প্লাস কি আছে? ক্যাপিটাল, মূলধন আছে, আয় আছে, ব্যয় আছে, উত্তোলন বাদ যায়, তার মানে এটা হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, কোনটা কারেক্ট আনসার? আমাদের ডি নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার। ডি নাম্বারটা কারেক্ট আনসার। 18 নম্বর প্রশ্ন একটু দেখো। তুহিনের নিকট থেকে 10% বাট্টায় পাওয়া গেল 10,800 টাকা, বাট্টার পরিমাণ কত টাকা? 10% বাট্টায় পাওয়া গেল 10,800 টাকা, বাট্টার পরিমাণ কত টাকা? এই ধরনের প্রশ্ন দেখা যায় যে বোর্ড পরীক্ষাতে মানে কিছু বছর পর পর চলে আসে, আবার মাঝে মাঝে ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্নতেও চলে আসে। তো 18 নম্বর প্রশ্নটা তোমরা একটু অ্যান্সার করার ট্রাই করো, দেখি তোমরা পারো কিনা। এটা পারার মতোই কথা, না পারার মতো আসলে কিছু দেখি না, তারপরেও ট্রাই করো, দেখি হয় কিনা। সাউন্ড একটু বেশি হলে ভালো হতো। সাউন্ড কি কমে গেছে নাকি? সাউন্ড কি শুনতে অসুবিধা হচ্ছে? সাউন্ডটা আমার কোনো তো ভালো আসছে স্যার, কিছু কিছু ডিভাইসে সমস্যা হতে পারে, বুঝছো? আমাদের এখানে সাউন্ডে কোনো সমস্যা দেখাচ্ছে না, সাউন্ড অল ওকে দেখাচ্ছে। আচ্ছা বলো 18 নম্বর প্রশ্নের অ্যান্সারটা বলো তো। 18 নম্বর প্রশ্নের অ্যান্সার কত হবে? 18 নম্বর প্রশ্নের অ্যান্সার কত হবে দেখি, বলো। 18 অনেকে এল বলতেছে, দেখি 18 এল আসলে হয় কিনা। সাউন্ড কম শোনা যাচ্ছে, কি জানি, সাউন্ড কম শোনা যাওয়ার তো কথা না। হ্যালো, মাইক্রোফোন টেস্টিং, হ্যালো। ওকে, আচ্ছা আমরা একটু সলভ করি। হ্যাঁ, এই টাইপের যদি প্রশ্ন আসে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আমরা একটু সূত্র লিখে ফেলি, যে কোন সূত্র দিয়ে করব। যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা ইন্টু বাট্টার হার ডিভাইডেড বাই 100 মাইনাস বাট্টার হার। আচ্ছা এখানে বলো তো আমাদের কত টাকা পাওয়া গেছিল? 10,800 টাকা। 10,800 টাকা হচ্ছে আমাদের পাওয়া গেছে। তাহলে বলো তো বাট্টার হার কত? বাট্টার হার হচ্ছে 10%, আর 100 থেকে বাট্টার হার যদি 10% বাদ দিই তাহলে থাকে 90, তাই না?
তা আমি সরাসরি তাহলে এখানে 90 লিখে দিই। ওকে, সরাসরি তাহলে এখানে 90 লিখে দিচ্ছি, যাতে আরেক লাইন করা না লাগে। তাহলে এখানে 0 0 কেটে দিলাম। 0 0 কাটার পরে আমরা হচ্ছে 9 দিয়ে কাটবো। 9 দিয়ে 10,800 টাকাকে কাটতে হবে। আচ্ছা, 9 দিয়ে যদি 10,800 টাকাকে কাটি, কত আসে একটু কাটাকাটি করি, মোবাইল দিয়ে করে ফেলি, এত কাপ দাম না করে। হ্যাঁ, 9 10,800 ভাগ 9, 1200। কত আসছে? 1200। ওকে, তাহলে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের 1200 অ্যান্সারটা কোথায় আছে? আমাদের 1200 অ্যান্সারটা আছে এন নাম্বার অপশনে। আচ্ছা, ম্যাক্সিমামই দেখছিলাম যে তোমরা অ্যান্সার দিছিলা যে এন, ম্যাক্সিমামই দেখছিলা যে এন অ্যান্সার দিছিলা। এন অ্যান্সার দিছিলা কেন বলো তো? এন অ্যান্সার কেন দিছ? তোমাদের অ্যান্সার তো হচ্ছে এম, তো এন অ্যান্সার এল অ্যান্সার কেন দিছিল? অনেকে দিচ্ছে 1080 টাকা লিখছিল। যাই হোক, আমাদের অ্যান্সারটা তো আমরা বুঝতে পারলাম। যদি এই টাইপের প্রশ্ন করে যে কারো কাছ থেকে 10% বারটায় এত টাকা পাওয়া গেল, 10% বারটা যদি এত টাকা পাওয়া যায় এবং বাট্টার পরিমাণ যদি জানতে চাই, তাহলে একটু খেয়াল করো তো, এই যে 10,800 টাকা তুমি পাইছো, এটা আসলে তুমি যদি এই সূত্রের দিকেও না তাকাও, সূত্রের দিকে না তাকে আর তুমি যদি একটু মাইন্ডটা ফ্রেশ করে খেয়াল করো, 10,800 টাকা 10% বাট্টা এত টাকা পাইছো, তার মানে কি 10% বাট্টা এত টাকা পাওয়া মানে এটা হচ্ছে 90% টাকা। আমরা হিসাব করবো 100%-এর মধ্যে, তাহলে এটা হচ্ছে 90% টাকা। তো তুমি একটু এটাকে 90 দিয়ে ভাগ করে তুমি যদি 10 দিয়ে গুণ করো, তাহলে তুমি এই 10% টাকাটা পেয়ে যাচ্ছ। সূত্র দিকে না তাকাইয়া নর্মালি চোখ চিন্তা করলেও কিন্তু হয়ে যাচ্ছে। তারপরে দেখা দিলাম সূত্র অনুযায়ী আমরা করলাম। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা একটু দেখি। আমানতকারীকে বিভিন্ন সেবা প্রদানের জন্য ব্যাংক কর্তন করে। আমানতকারীকে বিভিন্ন সেবা প্রদানের জন্য ব্যাংক কর্তন করে। কি কি কর্তন করে? কমিশন, ব্যাংক চার্জ, উৎস কর। বলো তো কোনটা? তিনটাই করে নাকি দুইটা করে? কোনটা বলো? বুঝতে পারিনি তখন। আচ্ছা আচ্ছা, 19 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। সবাই একটু 19 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। আচ্ছা, মুনা বলতেছে কে হবে, বিনতে খান বলতেছে কে হবে, ফারহানা বলতেছে কে হবে। আমদানিকারকে বিভিন্ন সেবা প্রদানের জন্য ব্যাংক কর্তন করে। দেখো তো, এখানে বলতেছে কি, ব্যাংকে আসলে আমাদের কাছ থেকে কি কি জিনিস কর্তন করে থাকে একটু খেয়াল করো। ব্যাংকে নর্মালি কর্তন করে কি? ব্যাংক চার্জ। প্রত্যেক মাসে বা কোনো একটা কাজ করে দিলে ব্যাংকে সেটার জন্য চার্জ কাটে। ব্যাংকে যদি কোনো কাজ করে দিয়ে থাকে সেটার জন্য তোমার জন্য কমিশন কাটবে। আর এই যে উৎস করটা আছে, এই উৎস কর, এই যে ট্যাক্স, ট্যাক্স আসলে কে কাটে? ট্যাক্স তো আসলে ব্যাংক তোমার কাছ থেকে কাটবে না, ট্যাক্স কাটবে সরকার, গভর্নমেন্ট। ঠিক আছে, তো এই উৎস করটা তোমার যেহেতু এই আমানতকারীর কাছ থেকে, এটা নর্মালি হয় কি আমদানি রপ্তানির ক্ষেত্রে উৎস করটা কাটা হয়, তো এই উৎস করটা হচ্ছে সরকার তোমার কাছ থেকে কাটবে। তার মানে এটা সরকারের জন্য। আর ব্যাংক চার্জ করতেছে কি? কমিশন এবং ব্যাংক চার্জ, এই দুটো হচ্ছে ব্যাংকে তোমার কাছ থেকে চার্জ করতেছে। হ্যাঁ, তার মানে এখানে কটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা দেখি। আসবাবপত্র বিক্রয় করে ভুলে বিক্রয় হিসাব ক্রেডিট করা হলে তা কোন ধরনের ভুল? মানে আমরা আসবাবপত্র বিক্রয় করলে আমরা জানি যে ক্রেডিট করার কথা কি, আসবাবপত্র হিসাবকে ক্রেডিট করার কথা, আমরা মানে ক্রেডিট করে ফেলছি বিক্রয় হিসাবকে। আমরা এটাকে বিক্রয় হিসেবে দেখা দিচ্ছি, সম্পত্তি হিসেবে না দেখিয়ে বিক্রয় হিসেবে দেখা দিচ্ছি। তাহলে এটা কোন ধরনের ভুল হবে? এটা কোন ধরনের ভুল হবে বলেন? বলেন। বিশের এম নীতিগত ভুল, বিশের এম নীতিগত ভুল, বিশের এল। আচ্ছা, একটু খেয়াল করেন, আমাদের মধ্যে হচ্ছে আসলে বিভিন্ন ধরনের ভুল ছিল। লেখার ভুল ছিল, বেদাখিলার ভুল ছিল, পরিপূরক ভুল ছিল। এখানে যে লেখার ভুলটা আছে, লেখার ভুল দ্বারা আসলে কি বোঝায়? লেখার ভুল দ্বারা বোঝাচ্ছে
আপনি কোনো কারণে টাকার কোনো অঙ্কে ভুল করে ফেলছেন, 100 টাকার পরিবর্তে আপনি লিখছেন 10 টাকা, এটা হচ্ছে লেখার ভুল। বেদাখিলার ভুল দ্বারা কি বোঝাচ্ছে? বেদাখিলার ভুল দ্বারা হচ্ছে হিসাবের নামের ভুল করছেন, ঠিক আছে? এরকম হইতে পারে যে আপনি কোনো একটা হিসাব করতে যায়, ধরলাম যে রফিক হিসাবের পরিবর্তে আপনি করিম হিসাব করে ফেলছেন, তার মানে বেদাখিলার ভুল হয়ে গেল। পরিপূরক ভুল, যদি এমন হয় যে কোনো একটা ভুল আর একটা ভুলের মাধ্যমে সংশোধন হয়ে যায়, তাহলে সেটাকে বলা হয় পরিপূরক ভুল। মানে একটা ভুলের মাধ্যমে আরেকটা ভুল যদি সংশোধিত হয়ে যায় তাহলে সেটাকে পরিপূরক ভুল বলে। নীতিগত ভুলের মাধ্যমে বোঝাচ্ছে যে আপনি বড় টাকার অঙ্ককে ছোট টাকার অঙ্কে লিপিবদ্ধ করছেন, অথবা ছোট টাকার অঙ্কের কোনো হিসাবভুক্ত কিছুকে আপনি বড় টাকার অঙ্কে হিসাবভুক্ত কিছুতে লিপিবদ্ধ করে ফেলছেন। অর্থাৎ মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় হিসাবে দেখাইছেন, মুনাফা জাতীয় হিসাবকে মূলধন জাতীয় হিসাবে দেখাইছেন, তাহলে সেক্ষেত্রে আমরা ওটাকে বলি নীতিগত ভুল। তাহলে এখানে একটু খেয়াল করার তো, আসবাবপত্র বিক্রয়, এই যে আসবাবপত্র বিক্রয় করে ভুলে আপনি বিক্রয় হিসাবে লিখছেন, তার মানে আসবাবপত্র একটা হচ্ছে মূলধন জাতীয় হিসাব, এটাকে আপনি মুনাফা জাতীয় হিসাবে ভুল করে দেখা দিচ্ছেন। তাহলে এটা আমরা বলতে পারি এটা হচ্ছে নীতিগত ভুল। কি ধরনের ভুল? এটা হচ্ছে নীতিগত ভুল। এটার অ্যান্সারটা হচ্ছে কি? এটা অ্যান্সারটা হচ্ছে এম। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্নটা হচ্ছে কি, প্রারম্ভিক মজুদ 15,000 টাকা ক্রয়, 1,50,000 টাকা বিক্রয়, 2,25,000 টাকা সমাপনী মজুদ 35,000 টাকা হলে সমন্বিত ক্রয় কত টাকা? সমন্বিত ক্রয়টা একটু বের করেন, কি কি লাগবে এখানে? এই যে সমন্বিত ক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, প্রারম্ভিক মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য, এগুলো বের করার একটা শর্টকাট টেকনিক আছে যেটা আমরা অ্যাডমিশনের ক্লাসের সময় শিখাই, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে এই শর্টকাট টেকনিক বা গ্রাফ থেকে বেশ বহুবার প্রশ্ন এসেছে, এবং লাস্ট বছর অর্থাৎ এই সেশন আপনাদের সিনিয়র ব্যাচ যারা পরীক্ষা দিয়েছে ঢাবি সি ইউনিটে, তারাও সেম প্রশ্নটা পেয়েছে। এবং এই প্রশ্নটা কিন্তু আমি ভর্তি পরীক্ষার আগের দিন ক্লাসও করেছিলাম, ফ্রিতে করেছিলাম, বেশ অনেকে অ্যান্সার করতে পারছিল ওই ক্লাসটা দেখে ইনশাল্লাহ। ওকে, 21 নম্বর প্রশ্নে অ্যান্সার দেন। 21 অ্যান্সার কি হবে? 21-এর এল দিচ্ছে 1,30,000 টাকা বলতেছে অনেকে। আচ্ছা, একটু খেয়াল করি তাহলে আমাদের সমন্বিত ক্রয় বের করার সিস্টেমটা কি। সমন্বিত ক্রয় বের করতে গেলে নর্মালি আমাদের যে কাজটা করতে হয়, প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে ক্রয়টা যোগ করতে হয় এবং তা থেকে সমাপনী মজুদ পণ্যটা বিয়োগ দিতে হয়, তাহলে যেটা বের হয় সেটা হচ্ছে সমন্বিত ক্রয়। তাহলে এখানে আমরা যদি দেখি প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে 15,000, প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে কত? 15,000, ক্রয় হচ্ছে 1,50,000, টোটাল হচ্ছে 1,65,000। 1,65,000 থেকে সমাপনী মজুদ পণ্য 35,000 টাকা বাদ দিব, সমাপনী মজুদ পণ্য 35,000 টাকা বাদ দিব, তাইলে আমরা দেখতে পাচ্ছি এখানে থাকতেছে কত? 1,30,000 টাকা। 1,30,000 টাকা হচ্ছে আমাদের কোন অপশনটাতে দেওয়া আছে? এই অপশনটাতে দেওয়া আছে, তার মানে এল হচ্ছে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী প্রশ্নটা একটু খেয়াল করি। উদ্দীপকটি পড়ে 22 ও 23 নম্বর প্রশ্নের উত্তর দাও। একটি মেশিনের আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা, মেশিনের ক্রয় মূল্য 5,55,000 টাকা। ক্রমহ্রাসমানদের পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার কত হবে? অবচয়ের হার কত হবে চাইছে। তো অবচয়ের হার বের করতে গেলে আমরা জানি কি, সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার বের করার নিয়ম কি? 100/, আয়ুষ্কাল। আর ক্রমহ্রাসমানদের পদ্ধতিতে অবচয়ের হার বের করার নিয়ম কি? 200/, আয়ুষ্কাল। তো 200/, আয়ুষ্কাল, তার মানে কি 200/ আয়ুষ্কাল 10 বছর। তাহলে আমরা জানি এটা হচ্ছে কত পার্সেন্ট? এটা হচ্ছে 20% কারেক্ট আনসার। বুঝতে পারছি? আচ্ছা, 20% কারেক্ট আনসার হইলে 22-এর এল। ওকে, ফাইন। 23-এর ক্রমহ্রাসমানদের পদ্ধতিতে দ্বিতীয় বছরের বার্ষিক অবচয় কত হবে? দ্বিতীয় বছরের বার্ষিক অবচয় এটা বের করুন তো। দ্বিতীয় বছরের বার্ষিক অবচয় কত হবে? দ্বিতীয় বছরের অবচয় ক্রমহ্রাসমানদের পদ্ধতিতে দ্বিতীয় বছরের অবচয়টা বের করেন। সবাইকে বের করার ট্রাই করেন, দেখি হয় কিনা। খুবই সহজ প্রশ্ন উত্তর। 23 নম্বরটা করবেন। 23 নম্বর অপশনে কি কি দেওয়া ছিল? 5,000, 10,000, 8,800, 8,000। দেখেন কি বের হয়।
বুঝলাম না, সাউন্ড আমার ফোনে তো ঠিক আছে, তোমাদের ফোনে সাউন্ড কম করতেছে কেন, এটা তো বুঝার। ভাই আমার ফোনে তুমি তো শুনতেছো, আমার ফোনে আমার ফোনে তো সাউন্ড একদম পারফেক্ট, মানে যতটুকু শোনা যায় ততটুকু মোর দেন পারফেক্ট। কিছু কিছু ডিভাইসে সাউন্ড কম যাচ্ছে, আমি এটা সত্যি সত্যিকার কথা আমি বুঝতেছি না সাউন্ড তোমাদের ডিভাইসে কেন কম যাচ্ছে, এটা আমি নিজেও বুঝতেছি না। এটা ফেসবুকের সমস্যা, বুঝছো, ফেসবুকের জটিলতা, ফেসবুকের কারণে তোমাদের ফোনে সাউন্ড কম যাচ্ছে। আচ্ছা, 23-এর 10,000 বেরোইছে, 8,800 বেরোইছে, 10,000 টাকা বেরোইছে। আমাদের এখানে ছিল কত, মেশিনের ক্রয় মূল্য ছিল 5,500, ভগ্নাবশেষ ছিল হচ্ছে 5,000। আচ্ছা ওকে, সরি 55,000 ছিল, 55,000 থেকে 5,000। 23-এর এম বলতেছে আবার অনেকে, এম। আচ্ছা ওকে, আচ্ছা আমরা একটু করি, দেখি অনেকে অনেকে অনেকভাবে অ্যান্সার দিচ্ছে। তা আমাদের প্রথম বছরে যদি একটু খেয়াল করি, ক্রয় মূল্য ছিল 55,000 টাকা। মাঝে মাঝে একটা প্রশ্ন আসে অবচয় থেকে, বিশেষ করে অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে যে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না কোথায়, ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে। হ্যাঁ, তো আমরা ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করলাম না, তো আমরা এখন একটু হিসাব যুক্ত করবো 20%। তাহলে বলো তো 55,000 টাকার 20% কত? 55,000 টাকার 10% হচ্ছে 5,500, 20% কত? 20% হচ্ছে 11,000, 11,000 টাকা। তাহলে 11,000 টাকা বাদ দিব, তাহলে আমরা পাচ্ছি কত? বার্ষিক। আমাদের চাইছে কি, যে এই পদ্ধতিতে বার্ষিক অবচয় হার কত, সরি এটা না, আমাদের প্রশ্নটা এখানে ছিল দ্বিতীয় বছরের বার্ষিক অবচয় কত, দ্বিতীয় বছরের অবচয় দিয়েছে। হ্যাঁ, আমরা প্রথম বছরের অবচয়টা একটু বের করে ফেলি। আমাদের এখানে আছে 4, এখানে আছে 4, 44,000 টাকা হচ্ছে আমাদের প্রথম বছরের, প্রথম বছর শেষে বই মূল্য হচ্ছে 44,000 টাকা। এটা হচ্ছে প্রথম বছরের অবচয়। এখন দ্বিতীয় বছরের অবচয় বের করবো কিভাবে, সেম ভাবে আবারও 20% ধরবো। 44,000 টাকার 20% কত? 44,000 টাকার 10% হচ্ছে 4,400, 20% হচ্ছে 8,800। 44,000 টাকার 20% হচ্ছে 8,800। ওকে, তাহলে আমাদের দ্বিতীয় বছরের অবচয় হচ্ছে কত? দ্বিতীয় বছরের অবচয় হচ্ছে 8,800 টাকা। 8,800 টাকা আমাদের, এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমাদেরকে যদি বলতো যে দ্বিতীয় বছর শেষে ক্রমহ্রাসমান, সরি দ্বিতীয় বছর শেষে মোট অবচয়ের পরিমাণ কত, তাহলে কিন্তু আমরা দুইটা যোগ করে ফেলতাম, 11,000 আর 8,800। আমাদের দ্বিতীয় বছর শেষে যদি বই মূল্য বের করতে বলতো, তাহলে আমরা কি করতাম? দ্বিতীয় বছর শেষে বই মূল্য বের করতে বললে 44,000 থেকে 8,000 টাকা বাদ দিতাম, 8,800 টাকা বাদ দিতাম। হ্যাঁ, 44,000 থেকে 8,800 টাকা বাদ দিতাম, যেটা বেরোতো সেটা হচ্ছে বই মূল্য বেরোতো। বুঝতে পারছি? হ্যাঁ, কি এক যন্ত্রণা, সাউন্ড কম সাউন্ড কম বলতেছে সবাই। আমার ফোনে সাউন্ড নাই কোনো, শুধু আপনার নিজের ভয়েস যতটুকু ততটুকুই, সাউন্ড নাই কোনো, শুধু আপনার নিজের ভয়েস যতটুকু ততটুকুই, মানে কি? দেখো আমি, দেখো আমি ফোনে চালাই রাখছি সাউন্ডটা, এন্ড আমি কি করতে পারি, সাউন্ড নাই কোনো, শুধু আপনার নিজের ভয়েস যতটুকু ততটুকুই, মানে যে সাউন্ড শোনা যাচ্ছে এটা তো আমার কাছে কোনোভাবে কম মনে হচ্ছে না। আমি বললাম না তোমাদের ফেসবুকে কোনো প্রবলেম হয়েছে, ফেসবুকের প্রবলেমের কারণে তোমাদের ডিভাইস জনিত কোনো ইস্যু আছে। যদি আমি ক্লাস দিচ্ছি আইফোন দিয়ে, আরেকটা আইফোন দিয়ে ক্লাস দেখতেছি, যে কারণে মনে হচ্ছে না। আচ্ছা সমস্যা নেই, যাই হোক, সাউন্ড আমি যেহেতু শুনতে পাচ্ছি তাহলে তোমাদের শোনা উচিত, না শুনলে এখন কিছু করার নেই। ওকে, পরবর্তী প্রশ্নটা একটু দেখি। এটা তো দেখা হইলো, পরেরটা দেখি। অগ্রিম শিক্ষানবিশ সেলামি একটি কি? অগ্রিম শিক্ষানবিশ সেলামি, আমরা যদি অগ্রিম শিক্ষানবিশ সেলামি পেয়ে যাই তাহলে সেটা কি? চলতি সম্পদ, চলতি দায়, অনুপার্জিত আয়। সেটা হয়ে যাবে অনুপার্জিত আয় এবং চলতি দায়। কিসের মধ্যে চলে যাচ্ছে? অনুপার্জিত আয় এবং চলতি দায়ের মধ্যে চলে যাচ্ছে। কিভাবে চলে যাচ্ছে? 2 এবং 3 কোথায়? এই যে 2 এবং 3, তুমি অগ্রিম টাকা নিয়ে নিছো,
অগ্রিম যদি টাকা নিয়ে নাও তাহলে সেটা তোমার জন্য দায়। আর এটা হচ্ছে কি শিক্ষানবিশ সালামি হচ্ছে আয়। এটা কোন এখন যেহেতু অগ্রিম টাকা নিয়ে নিচ্ছে, কারণ এটা হয়ে গেছে অনুপার্জিত আয়, মানে অনুপার্জিত আয় যেটা এখন পর্যন্ত উপার্জিত হয়নি। ওকে, তার মানে 2 এবং 3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। মণিহারি ক্রয় 800 টাকা, প্রারম্ভিক মণিহারি 100 টাকা, ব্যবহৃত মণিহারি 720 টাকা হলে অব্যবহৃত মণিহারি পরিমাণ কত? মণিহারি ক্রয় 800 টাকা, প্রারম্ভিক মণিহারি 100 টাকা, তাহলে টোটাল কত? 900 টাকা। ব্যবহৃত মণিহারি 720 টাকা, তাহলে 900 থেকে 720 টাকা বাদ দিলে অব্যবহৃত মণিহারি পরিমাণ বের হয়ে যাবে। অব্যবহৃত মণিহারি কত আসে? 180 টাকা। কত আসে? 180 টাকা। কিভাবে বের করলাম? 800 টাকা ছিল মণিহারি ক্রয়, প্রারম্ভিক মণিহারি হচ্ছে 100, টোটাল মণিহারি হচ্ছে কত? প্রারম্ভিক 900, এর থেকে ব্যবহৃত মণিহারি 720, তাহলে অব্যবহৃত মণিহারি কত? অব্যবহৃত মণিহারি হচ্ছে 180। ঠিক আছে, 25 নম্বরটা গেল। 26 নম্বর প্রশ্ন। 26 নম্বর প্রশ্নতে বলা হয়েছে প্রতিষ্ঠানটি 2023 সালে বিশদ বিবরণীতে কিসের 25,000 26,000 অ্যান্সার দিচ্ছে? হ্যাঁ, বলবেন দেখি এখন 25,000 অ্যান্সার দিচ্ছে, 26 অ্যান্সার দিচ্ছে, এটা আবার কোন আইটেম? ওকে, যাই হোক, প্রতিষ্ঠানটি 2023 সালে বিশদ বিবরণীতে বিজ্ঞাপন খরচ কত টাকা দেখাবে? তাহলে বিজ্ঞাপন খরচ চাইছে। আগমনী ট্রেডার্স 2023 সালে নতুন পণ্য চালু করার লক্ষ্যে নগদ বিজ্ঞাপন খরচ বাবদ 1,80,000 টাকা এবং খরিদ্দারের মধ্যে বিনামূল্যে 20,000 টাকার পণ্য বিতরণ করেন। কোম্পানি হিসাব বিজ্ঞাপন খরচকে 4 বছরে সমানভাবে অবলোকন করার সিদ্ধান্ত দেয়। 2023 সালে বিশদ বিবরণীতে বিজ্ঞাপন খরচ কত টাকা দেখাবে? তাহলে 4 বছরে যেহেতু দেখাচ্ছে, তাহলে টোটাল কত? 20,000 দেখাবে। কই 20,000, 50,000, 65,000, 1,80,000। 26 নম্বর প্রশ্ন একটু অ্যান্সার করো তো। 26-এর এল অ্যান্সার দিচ্ছে, 26-এর এল। আচ্ছা, একটু খেয়াল করো তো, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রথমে হচ্ছে ওকে 1,80,000 বিজ্ঞাপন, খরিদ্দারের মধ্যে বিনামূল্যে 20,000 টাকার পণ্য বিতরণ। তো যেহেতু বিনামূল্যে পণ্য বিতরণ করছে, তাহলে সেটাও কিন্তু বিজ্ঞাপনের মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে টোটাল কত আসতেছে? টোটাল আসতেছে 2 লক্ষ টাকা। এখন আমার কথা হচ্ছে, সে বিজ্ঞাপন খরচকে 4 বছরে সমানভাবে ভাগ করছে, তাহলে 2 লক্ষকে যদি 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করলে আমার কত আসতেছে? 4 × 20, অর্থাৎ 50,000 টাকা করে আমার আসতেছে। তার মানে আমার এখানে কারেক্ট অ্যান্সার, আমি 2023 সালে আমি শুধুমাত্র দেখাচ্ছি কত টাকা? 50,000 টাকা। প্রত্যেক বছরই 50,000 টাকা করে দেখাবো, 4 বছর 50,000 টাকা করে দেখাবো। 2023 সালের আর্থিক অবস্থার বিবরণীতে বিলম্বিত বিজ্ঞাপন কত টাকা দেখাবে? তাহলে এখানে যদি 50,000 টাকা খরচ দেখাই, তাহলে আমরা বিলম্বিত দেখাবো কত? বিলম্বিত 1,50,000 টাকা দেখাবো, তাই না? বিলম্বিত দেখাবো কত? 1,50,000। পরবর্তী প্রশ্ন, সমন্বিত ক্রয়। প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। এরপর আছে কি? বিক্রয়যোগ্য পণ্য মাইনাস সমাপনী মজুত, বিক্রয় সমাপনী মজুত। তাহলে 28-এর অ্যান্সার কোনটা হইতে পারে? 28-এর অ্যান্সার হচ্ছে আমরা পাচ্ছি 28-এর 2 এবং 3, এই দুইটা অপশনই হচ্ছে আমরা কারেক্ট অ্যান্সার হিসেবে পাচ্ছি। ঠিক আছে, কারণ এই প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় এটাকে বলা হয় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। কি বলা হয়? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আর মাইনাস সমাপনী মজুত পণ্য থাকবে। কোন লেনদেনের ফলে মালিকানা সত্ত্বের পরিবর্তন ঘটবে না? কোন লেনদেনের ফলে মালিকানা সত্ত্বের পরিবর্তন ঘটবে না? তার মানে কি, আমাদের যে হিসাব সমীকরণটা ছিল A = L + OE, এখানে OE কে কোনো ইফেক্ট ফেলবে না। ঠিক আছে, এই OE কে কোনো ইফেক্ট ফেলবে না, সম্পদ এবং দায়কে ইফেক্ট ফেলতে পারে। তো বাকিতে যন্ত্রপাতি ক্রয়, বেতন প্রদান, অবচয় ধার্য, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। জাবেদা করো তো, জাবেদা করে বলো তো 29-এর কি হইতে পারে অ্যান্সার? দেখো তো, আমরা যখন যন্ত্রপাতি ক্রয় করলাম, যন্ত্রপাতি ক্রয় করার সাথে সাথে যন্ত্রপাতি হিসাব ডেবিট হলো, তার মানে কি অ্যাসেট বৃদ্ধি পেল। যেহেতু বাকিতে কিনলাম, তার মানে দেনাদার হিসাব বাড়লো, লায়াবিলিটিস বাড়লো, এল বাড়লো। তাহলে প্রথম যে এন্ট্রিটা আছে, প্রথম এন্ট্রিটার কারণে আমার এ এবং এল, এ
এবং এল ইম্প্যাক্ট ফেলছে, ওইতে কোনো ইম্প্যাক্ট কিন্তু ফেলে নাই। তো যেহেতু ওইতে কোনো ইম্প্যাক্ট ফেলে নাই, তাহলে সেটাকে আমরা বলতে পারি কি, এটা হচ্ছে মালিকানা সত্ত্বের কোনো পরিবর্তন ঘটাচ্ছে না। বাকিতে যন্ত্রপাতি কয় মালিকানা সত্ত্বে কোনো পরিবর্তন ঘটাচ্ছে না। কিন্তু অপরপক্ষে বেতন, বেতন হচ্ছে কি খরচ, খরচ হচ্ছে মালিকানা সত্ত্বের হিসাব। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, তার মানে মূলধন কমে যাচ্ছে। অবচয় ধার্য করা হলো, অবচয় ধার্যের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে, এটা খরচ জাতীয় হিসাব। ঠিক আছে, পরবর্তীতে দেখতেছি 10 ঘোড়া কার্যপত্রে বকেয়া বেতন দেখাতে হবে কোথায় কোথায়। 10 ঘোড়া কার্যপত্রে বকেয়া বেতন কোথায় কোথায় দেখাইতে হবে একটু দেখো তো। সমন্বয়, আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। সমন্বিত রেওয়ামিল, আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। সমন্বয়, সমন্বিত রেওয়ামিল, আয় বিবরণী। সমন্বয়, সমন্বিত রেওয়ামিল, আর্থিক অবস্থার বিবরণী। তাই দেখো তো বকেয়া বেতনের ফলে, আমরা জানি বকেয়া বেতন এটা সমন্বয়ের আইটেম। কার আইটেম? এটা হচ্ছে সমন্বয়ের আইটেম। তো যেহেতু সমন্বয়ের আইটেম, তার মানে এটা সমন্বয়তে যাবে। সমন্বয়ে যাওয়ার সাথে সাথে সেটা সমন্বিত রেওয়ামিলে অটোমেটিক চলে যাচ্ছে। আর যেহেতু বকেয়া বেতন হচ্ছে লায়াবিলিটিস, দায়ের আইটেম, আর দায়ের আইটেমগুলো কোথায় যাবে? দায়ের আইটেমগুলো যাবে আর্থিক অবস্থার বিবরণীতে। ঠিক আছে, তার মানে আমাদের এন নাম্বার অপশনটা হচ্ছে কারেক্ট অপশন। আমাদের এন নাম্বার অপশনটা কারেক্ট অপশন। আমা লাইভ কি বন্ধ গেল নাকি? আমাদের এন নাম্বার অপশনটা হচ্ছে কারেক্ট অপশন। তোমরা কি দেখতে পাচ্ছ আমাকে? দেখি তো লাইভ যে অফ হয়ে গেছে নাকি, বুঝতেছি না। ওকে, 30 অ্যান্সার। ঠিক আছে ঠিক আছে, সাউন্ড ওকে, সমস্যা নেই। আচ্ছা, এর পরবর্তী আরেক সেট প্রশ্ন আমরা দেখা শুরু করলাম। আরেক সেট প্রশ্ন আমরা একটু সলভ করা শুরু করি, যেখানে বলা আছে দেনাদার ও প্রাপ্য হিসাব কোন ধরনের হিসাব। দেনাদার বা প্রাপ্য হিসাব কোন ধরনের হিসাব? স্বাভাবিক ব্যক্তিবাচক, কৃত্রিম ব্যক্তিবাচক, প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক, অব্যক্তিবাচক। ব্যক্তিবাচক হিসাব আসলে কোনগুলো? এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে বেশ অনেকবার এই টাইপের প্রশ্ন আসছে। আমাদের কলেজের টেস্ট পরীক্ষাতে আসছে, বোর্ড পরীক্ষাতে আসছে। তো এই টাইপের প্রশ্ন যখন আসবে তখন একটু সিনসিয়ার থাকতে হবে যাতে তোমরা অ্যান্সার করতে পারো। একটু দেখো তো, দেনাদার বা প্রাপ্য হিসাব। দেনাদার বা প্রাপ্য হিসাব, যখন দেনাদার বা প্রাপ্য হিসাবের কথাবার্তা আসে তখন তুমি যার কাছ থেকে কিনছো, যেমন এমন হইতে পারে যে যার কাছে বাকিতে বিক্রি করছো, রহিম ট্রেডার্সের নিকট তুমি বাকিতে 11 টাকার পণ্য বিক্রি করছো। তো তখন যখন তুমি জাবেদা করবা, জাবেদা করার সময় তুমি কিন্তু লিখবা যে প্রাপ্য হিসাব রহিম ট্রেডার্স, লিখবা না ব্র্যাকেটের মধ্যে প্রাপ্য হিসাব ব্র্যাকেটে রহিম ট্রেডার্স। তো এইখানে দেখো একটা ব্যবসায়ের প্রতিষ্ঠানের নাম বা মালিকের নাম তোমার এখানে উল্লেখ করা হচ্ছে। তা আমরা জানি স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাবের মধ্যে তুমি কোনো মালিকের নাম বা এক মালিকের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে নামগুলো আসতে পারে সেগুলো হচ্ছে ইনক্লুড হয়। কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব, কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব হয় কোম্পানির নাম থাকে যখন। কখন? যখন কোম্পানির নাম থাকে তখন হচ্ছে কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব আর অব্যক্তিবাচক হিসাব। তো এই প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাবে তোমার যে নামিক হিসাবগুলো আছে, ওই নামিক হিসাবগুলোর শুরুতে অগ্রিম বা বকেয়া লেখা থাকে। নামিক হিসাব সমূহের পূর্বে অগ্রিম বা বকেয়া লেখা থাকলে সেটাকে বলা হয় প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। তো এই ক্ষেত্রে নামিক হিসাব কোনগুলা? নামিক হিসাব হচ্ছে আয়, নামিক হিসাব হচ্ছে ব্যয়, নামিক হিসাব হচ্ছে নেট লাভ, নামিক হিসাব হচ্ছে নেট ক্ষতি। ঠিক আছে, এগুলো হচ্ছে নামিক হিসাব। ওকে, তো এইগুলোর পূর্বে অগ্রিম বা বকেয়া লেখা রাখতে পারে। তাহলে আমরা এখানে দেখতেছি দেনাদার বা প্রাপ্য হিসাব কোন ধরনের হিসাব? দেনাদার বা প্রাপ্য হিসাব একটি স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব। কি ধরনের হিসাব? এটি একটি স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা ছিল কি, অবচয় ধার্যের ফলে, অবচয় ধার্যের ফলে সম্পদ ও মালিকানা সত্ত্ব হ্রাস পায়, ব্যয় বৃদ্ধি, মুনাফা হ্রাস পায়, তারপর হচ্ছে সম্পদ হ্রাস, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে একটু খেয়াল করো তো, অবচয় যদি ধার্য করা হয় তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়ার মতো কখনো কোনো সিচুয়েশন অ্যারাইজই করবে না, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। কারণ কি, অবচয় হচ্ছে মালিকানা সত্ত্বকে হ্রাস করে, ওই হ্রাস করে, তার মানে এটা কারেক্ট অ্যান্সার না। তাহলে আমরা এই দুটো বাদ দিলে আমরা পাচ্ছি ক এবং খ নম্বর প্রশ্নটা আমরা পাচ্ছি কারেক্ট অ্যান্সার হিসাবে। বুঝতে পারছি? দেখতে শুনতে সবই পারতেছি, যাক ভালো। আচ্ছা, আসবাবপত্রের ক্রয় মূল্য 2 লক্ষ টাকা, পরিবহন খরচ 10,000 টাকা, ভ্যাট 30,000 টাকা,
বার্ষিক 10% হারে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে তৃতীয় বছরের অবচয় কত? তাহলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে তৃতীয় বছরের অবচয় চাওয়া হয়েছে, 3 নম্বর প্রশ্ন। দেখি একটু বলো, এখানে ভ্যাটের কথা যেহেতু লিপিবদ্ধ করা আছে, দেখি তোমরা পারো কিনা, একটু করার ট্রাই করো। 3 নম্বর প্রশ্নটা একটু করার ট্রাই করো। সবাই একটু 3 নম্বর প্রশ্নটা করার ট্রাই করো। আয়পত্রের ক্রয় মূল্য 2 লক্ষ টাকা, পরিবহন খরচ 10,000। 3 এন বলতেছে 19,440। আমরা একটু দেখার ট্রাই করি যে 19,440 টাকা আসে কিনা। আচ্ছা, যাদের 19,440 টাকা আসছে, দেখি তোমরা একটু সলিউশনটা বলো তো, তোমরা কিভাবে বের করছো, তোমাদের অ্যান্সারটা সঠিক আছে কিনা একটু দেখে নিই। যাদের 19,440 টাকা আসছে তোমরা একটু বলো তো তোমাদের অ্যান্সারটা কিভাবে করছো, দেখি বলো। রাফিনা জান্নাত, তোমার এমআরসি কিভাবে বলো দেখি। 19,630, 19,440, খুব কাছাকাছি দুইটা অপশন আছে, মানে 19,000-এ দুইটা অপশন দিয়ে দিছে, প্রায় 150 টাকার মতো ডিফারেন্স, খুবই কাছাকাছি অপশন। নর্মালি এত কাছাকাছি অপশন থাকে না, এখন খুবই কাছাকাছি অপশন দিয়ে দিছে। আচ্ছা ওকে, সাইদ খান হচ্ছে শর্টকাটে করছে, সমস্যা নেই, শর্টকাটে করলেও হবে। আমাদের এখানে তৃতীয় বছরে অবচয় চাওয়া হয়েছে, হ্যাঁ, তাহলে তৃতীয় বছরে অবচয় চাওয়া হলে শর্টকাট করে দিয়ে করা যাবে, সমস্যা হবে না। আচ্ছা, সাইদ খান যে প্রসিডিউরটা ফলো করছে, তার প্রসিডিউরটা ফলো করলেও তোমরা করতে পারো। 19,419, ওরে বাবা, এটা বাদে অনেক বেশি আছে, 1,94,400 টাকা আসছে দূর থেকে। আচ্ছা, তাহলে একটু যদি প্রথমে একটু খেয়াল করো, আসবাবপত্রের ক্রয় মূল্য হচ্ছে কত? 2 লক্ষ টাকা, পরিবহন খরচ হচ্ছে কত? 10,000 টাকা, এবং হচ্ছে আমরা এখানে দেখতেছি যে ভ্যাট 30,000 টাকা, তাহলে টোটাল হচ্ছে 2,40,000 টাকা আসতেছে। 2,40,000 টাকার উপরে আমরা প্রথম বছরের অবচয় ধরতেছি 10% ক্রমহ্রাসমান পদ্ধতিতে, তাহলে সেক্ষেত্রে 2,40,000 টাকায় 10% কত আসে? 24,000 টাকা। 2,40,000 টাকা, 24,000 টাকা, তাহলে 24,000 টাকা বাদ দিব। তারপরে আবার সেমভাবে 10% ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করব, তাহলে সেকেন্ড বছরের অবচয় বের হবে। তারপর আবার সেমভাবে তৃতীয় বছরের অবচয় বের করব। তো আমাদের এখানে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 19,440 টাকা আসবে ক্যালকুলেশন করার পরে। যেহেতু অলরেডি সেম প্রসিডিউরে আরেকটা অঙ্ক করলাম, সে কারণে আমি এখন এই অঙ্কটা করে দিচ্ছি না। তোমরা আশা করছি বুঝতে পারছো অঙ্কটা আগের প্রসিডিউরে, তোকে যে অঙ্কটা করাইছিলাম সেমভাবে, প্রসিডিউরের কোনো পার্থক্য নাই। মিস্টার সজল পণ্য বিক্রয়ের 15,000 টাকা চেকের মাধ্যমে আদায় করে ব্যাংক হিসাবে জমা করেন। পরবর্তীতে চেকটি ব্যাংক হতে অমর্যাদিত হয়ে ফেরত আসে। চেক অমর্যাদা হয়েছে, ঠিক আছে। মিস্টার সজল অমর্যাদাকৃত চেকটি কোন বইতে লিপিবদ্ধ করবেন? নগদ বইতে, ব্যাংক বিবরণীতে, ক্রয় জাবেদায়, বিক্রয় জাবেদায়? বলেন তো কোথায় কোথায় লিপিবদ্ধ করবেন? 4 নম্বর প্রশ্নে অ্যান্সার দেন। ব্যাংক সম্বন্ধে বিবরণী থেকে প্রশ্ন আসছে, এবং আপনাদের বোর্ড পরীক্ষাতে, ঢাবি ভর্তি পরীক্ষাতে ব্যাংক সম্বন্ধে বিবরণীটা খুবই ইম্পর্টেন্ট, মানে এখান থেকে দেখা যাবে যে ভার্সিটি ভর্তি পরীক্ষাতে প্রশ্ন চলে আসে, এবছরও আসছে ঢাবি ভর্তি পরীক্ষাতে। তারপর হচ্ছে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও ব্যাংক সংক্রান্ত বিবরণী থেকে প্রশ্ন আসে। তো অনেকে আবার ব্যাংক সংক্রান্ত বিবরণীতে আবার অনেকে ভয় স্কিপ করে। ভয় পাওয়ার কিছু না, এটা সবথেকে সহজ অধ্যায়, মানে এটা কম সময়ের মধ্যে সলভ করা যায় এমন একটা অধ্যায়। কিছু কিছু অধ্যায় আছে না যে কম সময়ের মধ্যে সলভ করা যায়, তার মধ্যে এটা হচ্ছে একটা। তো একটু দেখেন তো, মিস্টার সজল, এই টাইপের আরেকটা প্রশ্ন আমরা পড়ছিলাম যে মিস্টার সজল এটা হচ্ছে আমানতকারী,
আমানতকারী যদি কোনো কাজ করতে চায়, বিশেষ করে চেক অমর্যাদাকৃত হইলে, তাহলে সেটা সে কোন বইতে লিপিবদ্ধ করবে? সেটা হচ্ছে সে নগদান বইতে লিপিবদ্ধ করবে। কারণ একটু খেয়াল করেন, যখন আমানতকারী ব্যাংকে চেকটা জমা দিয়েছে তখন কি সে নগদান বইয়ের মধ্যে একবার ক্যালকুলেশন করে ফেলছে। ব্যাংকের বইতে ক্যালকুলেশন হয় না, কারণ ব্যাংক বিবরণীতে ক্যালকুলেশন করে কি ব্যাংকে। তো যেহেতু ব্যাংকের ক্যালকুলেশনটা হয় না, এখন আমি এখানে একবার ক্যালকুলেশন করে ফেলছি, আমি সেটাকে আমার আবার সংশোধন করতে হবে, যেহেতু এটা অমর্যাদাকৃত হয়ে গেছে। তার মানে মিস্টার সজলের অমর্যাদাকৃত চেকটি সে নগদান বইয়ের মাধ্যমে সংশোধন করবে। বিষয়টা ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? পরবর্তী প্রশ্নটা একটু দেখি। মিস্টার সজল অমর্যাদাকৃত চেক দ্বারা প্রভাবিত হয় কি? প্রাপ্য হিসাব, বিক্রয় হিসাব, ব্যাংক হিসাব। বলুন তো 5 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হতে পারে? মিস্টার সজল অমর্যাদাকৃত চেক দ্বারা প্রভাবিত হবে কি? দেখেন তো, মিস্টার সজলের অমর্যাদাকৃত চেক দ্বারা নাম্বার 1 আমরা দেখতেই পাচ্ছি যে ব্যাংক হিসাব প্রভাবিত হবে। ওকে, কারণ সে একবার ব্যাংক হিসাব থেকে টাকা কমা দিয়েছিল, এখন ব্যাংক হিসাবে টাকাটা আবার বাড়াইতে হবে। এবং এখানে আবার আরেকটি হিসাব এখানে হবে, যেহেতু চেকের কথা বলা আছে, বিক্রয় এত টাকা চেকের মাধ্যমে আদায় হয়। দেখছেন, এই যে চেকের কথা বলা আছে, আমার প্রাপ্য হিসাবের কাছ থেকে আমি চেক পেয়েছিলাম, যেহেতু প্রাপ্য হিসাবকে এখানে ইফেক্ট ফেলবে, তার মানে এখানে প্রাপ্য হিসাবটা আমার ইনক্লুডেড। তার মানে একই সাথে প্রাপ্য হিসাব, একই সাথে ব্যাংক হিসাব, দুইটা হিসাবই আমরা এখানে দেখতে পাচ্ছি ইনক্লুড হবে। ঠিক আছে, বিক্রয় হিসাব ইনক্লুড হবে না। বলছে আন্তঃফেরত ভুলবশত ক্রয় হিসেবে লেখা হলে সংশোধনী জাবেদা কি হবে? আন্তঃফেরত কি? মানে আপনি প্রতিষ্ঠানে ফেরত আসছে, হ্যাঁ, আপনার প্রতিষ্ঠানের ভিতরে ফেরত আসছে, তাহলে সেটাকে আমরা বলতেছি কি আন্তঃফেরত। যদি এমন হয় আন্তঃফেরত ভুলবশত ক্রয় হিসেবে লেখা হয়, সরি একটু খেয়াল করেন তো, ক্রয় হিসেবে লেখার কারণে আপনি ক্রয় হিসাবকে কি করতেছেন? আপনি ক্রয় হিসাবকে ডেবিট করছিলেন, তাই না? তো ভুলবশত ক্রয় হিসাবকে ডেবিট করছেন, এখন কি সংশোধন করতে গেলে এটাকে ক্রেডিট করতে হবে। তার মানে ক্রয় হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ক্রেডিট আছে কোথায়? একটা এন্ট্রির মধ্যে আছে, শুধুমাত্র এম। তার মানে এটাই কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে একটু খেয়াল করেন, যেহেতু ক্রয় ফেরত হচ্ছে কি ক্রেডিট হয়েছে, তার মানে আন্তঃফেরত ডেবিট হবে। আর আন্তঃফেরতটা হচ্ছে কি বিক্রয় ফেরত। আপনার প্রতিষ্ঠানের ভিতরে কোনো ফেরত আসলে, প্রতিষ্ঠানের ভিতরে কোনো ট্রানজিশন হইলে, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা আন্তঃফেরত বলে থাকি। তো যেহেতু আন্তঃফেরতের কারণে বিক্রয় কমে যায়, আর বিক্রয় কমলে হয় ডেবিট, তার মানে আন্তঃফেরত হচ্ছে ডেবিট। নিচের কোন কোন হিসাব ডেবিট জের প্রকাশ করে? অলরেডি এই প্রশ্নটা অ্যান্সার দেওয়া আছে, সম্পদ, উত্তোলন, ব্যয়। এটা অলরেডি অ্যান্সার দিছিলাম, আর একটা কলেজের প্রশ্নতেও চলে আসছে। পরবর্তী প্রশ্নটা, অনগদ লেনদেন বলতে বোঝায়? অনগদ লেনদেন বলেন তো, নগদ বাট্টা, অবচয়, সুনামের অবলোপন, 8-এর। দেখেন তো, আমরা বলছিলাম যে নগদ বাট্টা একটি অনগদ লেনদেন, বলছিলাম আজকে ক্লাসের শুরুতে। সুনামের অবলোপন এটার জন্য কিন্তু নগদ টাকা খরচ যাচ্ছে না, ঠিক আছে? তার মানে এটাও অনগদ লেনদেন। অবচয় এটা একটা অনগদ লেনদেন। অবচয় একই সাথে অনগদ লেনদেন, একই সাথে অদৃশ্যমান লেনদেন, একই সাথে আন্ত লেনদেন। কি কি? অনগদ লেনদেন, অদৃশ্যমান লেনদেন, আন্ত লেনদেন। বুঝতে পারছি? তার মানে এটা কারেক্ট অ্যান্সারটা হচ্ছে কি? এটা কারেক্ট অ্যান্সারটা হচ্ছে এন। কোনটি ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে? সাধারণ সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি, প্রাপ্য হিসাব বাট্টা সঞ্চিতি, প্রদেয় হিসাব বাট্টা সঞ্চিতি। এই প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আমরা যত ধরনের সঞ্চিতি সম্পর্কে জানি, সবগুলো সঞ্চিতি হয় ক্রেডিট। সঞ্চিতি হয় কি? ক্রেডিট। শুধুমাত্র একটা সঞ্চিতি হয় ডেবিট। সেই সঞ্চিতির নাম হচ্ছে প্রদেয় হিসাব বাট্টা সঞ্চিতি বা দেনাদারের বাট্টা সঞ্চিতি, পাওনাদারের বাট্টা সঞ্চিতি। প্রদেয় হিসাব বাট্টা সঞ্চিতি, এই প্রদেয় হিসাব বাট্টা সঞ্চিতিটা হচ্ছে শুধুমাত্র ডেবিট হবে। আর বাকি যত ধরনের প্রাপ্য হিসাব বাট্টা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, যে কোনো সঞ্চিতি, ফান্ড, সব ধরনের সঞ্চিতি হবে ক্রেডিট। কি? সব ধরনের সঞ্চিতি হবে ক্রেডিট। তার মানে একটাই শুধুমাত্র ডেবিট যার প্রকাশ করে। ভাইয়া পেজ বেসে করগুলো কলেজের প্রশ্ন উত্তর করাবেন। আমরা এখানে যে প্রশ্নগুলো আনতেছি, আমাদের এখানে হাইলাইটেড বিষয় হচ্ছে তোমার সবগুলা প্যাটার্ন সলভ হচ্ছে কিনা। ওকে,
কতগুলো প্রশ্ন সলভ করাচ্ছি তার থেকে মূল বিষয় হচ্ছে তোমাদের যে বোর্ড পরীক্ষার সিলেবাস আছে, বোর্ড পরীক্ষার সিলেবাসে সবগুলো প্রশ্ন প্যাটার্ন সলভ হচ্ছে কিনা, প্যাটার্ন সলভ করাটা জরুরি। তো আমি আজকে এখন প্রথম ক্লাসটা নিচ্ছিলাম, এই কারণে আমরা একটু আস্তে আস্তে আগাচ্ছি। তবে আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলোতে আমরা আরও কুইকলি আগাবো। এখন ধরো তোমার কমেন্ট পড়তেছি, পেইড ব্যাচের ক্লাসে কমেন্টটা আমরা একটু কম পড়বো, আমরা হচ্ছে তখন কন্টেন্ট ডেলিভারির দিকে আমরা আর একটু মনোযোগ থাকবো। তো আমরা এখানে এই জিনিসটাই আমাদের আসলে মুখ্য বিষয়। ওকে, তো আমাদের হচ্ছে অলরেডি 1 ঘন্টা প্রায় 1.5 ঘন্টার উপরে ক্লাস হয়ে গেছে, আমরা কন্টিনিউ করি, সমস্যা নেই। মানবিকের ক্লাস আছে আজকে আবার, আমরা একটু পরে ক্লাসটা হয়তো শেষ হয়ে যাবে, ঠিক আছে। জনাব ফয়সাল একটি পাইকারি ব্যবসায়ী, একজন পাইকারি ব্যবসায়ী, তার ব্যবসায় 2021 সালে নিট বিক্রয় পরিমাণ 5 লক্ষ টাকা। তিনি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% মুনাফা পণ্য বিক্রয় করেন এবং মোট মুনাফা 40% দ্বারা অন্য যাবতীয় ব্যয় মিটিয়ে থাকেন। ব্যবসায় বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত টাকা হচ্ছে? এই প্রশ্নটা একটু তোমরা করবা। 10 নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্নের অ্যান্সারটা একটু দাও। বিক্রিত পণ্যের ব্যয় চাইছে, বিক্রিত পণ্যের ব্যয় চাইছে। তাহলে আমরা এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি যে আমাদের নিট বিক্রয়ের পরিমাণ 5 লক্ষ টাকা। হ্যাঁ, নিট বিক্রয়ের পরিমাণ 5 লক্ষ টাকা আমরা পাচ্ছি। তারপর আমরা পাচ্ছি বিক্রিত পণ্যের উপর ব্যয়ের উপর 25% মুনাফার বিক্রয় করেন, মোট মুনাফার 40% দ্বারা অন্যান্য যাবতীয় ব্যয় মিলিয়ে দেখেন। 10-এর এল বলতেছে, 10-এর এল বিক্রিত পণ্যের ব্যয় বের করো। বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার 25%, নিট বিক্রয়ের উপর মুনাফার। পাঁচ লক্ষ টাকা যোগ এই অঙ্কটা আসলে বেশ কয়েকভাবে বের করা যায়, বুঝছো। আমাদের কাছে কিছু শর্টকাট টেকনিক আছে এই অঙ্কটা আসলে বের করার জন্য। শর্টকাট টেকনিক দিয়ে বের করে ফেলি, তাহলে তোমাদের ঝামেলা একটু কম হবে। একটু খেয়াল করো, বেশ অনেকভাবে বের করতে পারবা। তার মধ্যে একটা টেকনিক হচ্ছে, তোমরা যদি একটু খেয়াল করো, আমাদের চাইছে কি বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, তো এই বিক্রিত পণ্যের ব্যয় এটা বের করবো কিভাবে? আমরা যদি লিখি বিক্রয় ইকুয়াল টু বিক্রিত পণ্যের ব্যয় যোগ মুনাফা। দেখো তো এই মানে রুলসটা ঠিক আছে কিনা। বিক্রয় ইকুয়াল টু বিক্রিত পণ্যের ব্যয় যোগ মুনাফা, ঠিক আছে। তো আমরা যদি এখানে আমাদেরকে বের করতে বলছি কি বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলছে, বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলছে, তাহলে আমার বিক্রয় মাইনাস মুনাফা ইকুয়াল টু বিক্রিত পণ্যের ব্যয় বের হবে। তাহলে বিক্রয় কত? নেট বিক্রয় পরিমাণ হচ্ছে 5 লক্ষ টাকা। নেট বিক্রয় 5% কত? নেট বিক্রয় 5 লক্ষ টাকা। এখন আমাকে বলতো মুনাফা কি দেওয়া আছে? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফা 25% মোট মুনাফা। আচ্ছা দেখো বলছে কি মুনাফার অ্যামাউন্ট বলা আছে কত? 25%, কিন্তু কার উপর বলা আছে? বিক্রিত পণ্যের ব্যয় যত টাকা তার উপর 25% হচ্ছে মুনাফার টাকা। এখন আমরা তো বিক্রিত পণ্যের ব্যয় আসলে কত টাকা এটাই জানি না, জানি না। তো এই ক্ষেত্রে কিছু টেকনিক আছে। টেকনিকটা আসলে কি? টেকনিকটা আসলে কি, যদি এরকম হয় বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার আর হচ্ছে বিক্রয়ের উপর মুনাফার হার, হ্যাঁ, এখানে যে 25% টাকাটা লেখা আছে না, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর যদি 25% হারে মুনাফার হার ধরতে বলে, তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার হবে 20%। কত? বিক্রয় মূল্যের উপর মুনাফার হার হবে 20%। এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত তালিকা আছে, আমি তালিকা একটু লিখে দিই। বিক্রয়ের উপর মুনাফার হার যদি 16.67% হয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার হবে 20%। বিক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি 20% হয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার হবে 25%। বিক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি 25% হয়,
তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার হবে 33.33%। বিক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি 33.33% হয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার হবে 50%। বিক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি 50% হয়, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার হবে 100%। ঠিক আছে, তাহলে বলো তো বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার যদি 25% হয়, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার হবে কত? 20%। তাহলে বিক্রয় মূল্য কত? 5 লক্ষ টাকা। বিক্রয় মূল্যের উপর 5 লক্ষ টাকার উপর 20% হার যদি ধরি, তাহলে কত আসে? 5 দুগুণে 10, তার মানে 1 লক্ষ টাকা হচ্ছে 1 লক্ষ টাকা হচ্ছে আমার মুনাফা। ঠিক আছে, তাহলে বলো তো বিক্রয় 5 লক্ষ টাকা, মুনাফা 1 লক্ষ টাকা, এই দুইটার পার্থক্য কত? 4 লক্ষ টাকা। তার মানে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার হবে 4 লক্ষ টাকা। ওকে, সাধারণত অনেকে এই প্রসেসটা জানে না, অনেকেই আছে এই প্রসেসটা আসলে জানে না। রাফিনা বলতেছে 3,75,000 টাকা হবে। দুঃখিত রাফিনা, 3,75,000 টাকা হবে না। যাই হোক, তোমরা এই প্রসেস জানো কি জানো না সেটা মুখ্য বিষয় না, তোমরা এখন জানছো, এটাই সব থেকে বড় বিষয়। এই ধরনের আমি যে প্যাটার্নটা ফলো করছি, এই প্যাটার্নটা ফলো করলে আসলে অনেক ধরনের ফজিলত আছে। হ্যাঁ, দেখা যাবে যে অনেক সময় তোমাদের পরীক্ষাতে বেশ অনেকভাবে কনফিউজ করে তোমাদেরকে অ্যান্সার করতে বলবে। এই প্রসিডিউরটা মনে রাখলে তুমি খুব ইজিলি প্রশ্নের সলিউশনটা করতে পারবা। তো এই জন্য এই প্রসিডিউরটা ফলো করে অঙ্ক করবা সবসময়। আর আরেকটা প্রসিডিউর ফলো করে অঙ্ক করা যায়, সেটা হচ্ছে 5 লক্ষ টাকা যেটা তোমাদের দেওয়া আছে। 5 লক্ষ টাকা কি ছিল? নিট বিক্রয়ের পরিমাণ। এই 5 লক্ষ টাকার সাথে তুমি যদি 100 গুণ করো এবং 125কে যদি ভাগ করো, তাহলে সরাসরি অ্যান্সার বের হয়ে আসবে। 100 গুণ করে 125 দিয়ে যদি ভাগ করো, তাহলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, তো ওটা দিয়ে করা যায়, তবে ম্যাক্সিমাম কেসে আসলে এই প্রসিডিউরটা খুবই স্ট্যান্ডার্ড প্রসিডিউর। তাহলে দেখা যায় যে অনেক কিছু তুমি মনে রাখতে পারবো। এবং আরেকটা চমৎকার বিষয় তোমাকে বলে রাখি, সেটা হচ্ছে এই যে আমি তোমাদেরকে গ্রাফ দেখেছি না, যে বিক্রয় মূল্যের উপর 20% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25%, এই যে টেবিলটা আছে, এই টেবিলটা তোমরা অনেকেই আছো এখন পর্যন্ত কখনো জীবনে চোখেও দেখো নাই, কিন্তু এই টেবিল থেকে দেখবে যে টেস্ট পেপারের প্রশ্ন আসে, টেস্ট পরীক্ষায় প্রশ্ন আসে। এই টেবিল থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে, এবং এই টেবিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়তে ইতিপূর্বে বেশ অনেক বছর ধরে প্রশ্ন আসতেছে। তাহলে তুমি এখন পর্যন্ত জানোই না যে এটা আসলে কিভাবে করতে হয়। ঠিক আছে, তো একসাথে তাহলে আমরা 2টা প্রশ্ন অ্যান্সার করতে পারবো, বেশ অনেকগুলো প্রশ্ন অ্যান্সার করতে পারবো। যাই হোক, পরবর্তী প্রশ্নটা একটু দেখি। জনাব ফয়সালের মোট মুনাফার পরিমাণ কত টাকা হবে? জনাব ফয়সালের মোট মুনাফার পরিমাণ কত টাকা হবে বলো তো? 11 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হতে পারে? মোট মুনাফা। আমরা এখানে মোট মুনাফা বের করছি, দেখছো? একটা অঙ্ক করার সাথে সাথে কিন্তু আরেকটা অঙ্ক অটোমেটিক বের হয়ে গেছে, বুঝছো? এই যে মোট মুনাফা বের করলাম না 1 লক্ষ টাকা, অটোমেটিক আমার অ্যান্সারটা বের হয়ে গেল। 1 লক্ষ টাকা অটোমেটিক আমরা পেয়ে গেলাম। এই কারণে আসলে ওই প্রসিডিউরটা ফলো করে আমরা অঙ্ক করি। তাহলে দেখা যায় যে আচ্ছা, মুনা বলছে যে 125 দিয়ে ভাগ করে 25 দিয়ে গুণ করলে মুনাফা পাবো। সমস্যা নাই তো, তুমি 100 দিয়ে গুণ করে 125 দিয়ে ভাগ করলে মুনাফা পাবো, একই কথা। আমি বললাম না, বেশ অনেকভাবে অঙ্কটা করা যায়। তোমরা যে প্রসিডিউরটা করতে চাও করতে পারো, নো প্রবলেম। আচ্ছা, আমরা আজকে 11 পর্যন্ত অঙ্ক করাইলাম। আমরা তোমাদেরকে আমাদের যেহেতু 4টা বাজে আরেকটা স্লটে ক্লাস আছে আমাদের এসএসসি 25 ব্যাচের টেস্ট পেপার সলভ ক্লাস মানবিকের শিক্ষার্থীদের জন্য। 4টা বাজে যে ক্লাসটা আছে সেটা হচ্ছে আমাদের পরিণতি ক্লাস। তো কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু হয়ে যাবে। আজকে আমরা বেশ অনেকগুলো টাইপের প্রশ্ন করাইছি। আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরও অনেকগুলো বেশি প্রশ্ন সলভ করবো। আজকে একটু কম প্রশ্ন সলভ করাইছি, তবে হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে আমাদের প্রশ্ন একটু বেশি থাকবে। ওকে, তো তোমরা হচ্ছে যে কাজটা তোমরা করবা, তোমাদের টেস্ট পেপার আমরা হচ্ছে তোমাদেরকে প্রসিডিউরটা দেখা দিচ্ছি, তোমার সাথে আমাদের জার্নিটা শুরু হচ্ছে, তুমি টেস্ট পেপারটা সলভ করা শুরু করলা। কিন্তু আলটিমেটলি যে কথাটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তুমি কোনোভাবেই আমরা তোমাকে সবগুলা কলেজের কোশ্চেন শেষ করে দেবে এই ইন্টেনশন নিয়ে রাখবা না। সবগুলো কলেজের, বিশেষ করে একটা টেস্ট পেপার এত মোটা, সবগুলো কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন সলভ করা ডিউডিমাসকে বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মের পক্ষে পসিবল না। এবং তুমি নিজেই দেখো, তুমি নিজেই পড়াশোনা করো, শুধু সারাদিন ধরে টেস্ট পেপার সলভ করো, তুমি নিজেই সবগুলো কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন সলভ করতে পারবা না, কারণ তোমার হাতে পর্যাপ্ত পরিমাণের সময় নেই। তো তুমি যেটা করবা, যে মানে কোন কলেজগুলোর প্রশ্ন সলভ করবা, তুমি নর্মালি
ঢাকার মধ্যে যে কলেজগুলো আছে, নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ, তারপর হচ্ছে তুমি সলভ করবা ঢাকা কমার্স কলেজ, ঢাকা সিটি কলেজ, এরপর হচ্ছে এখান দিয়ে আদার্স যে কলেজগুলো আছে, রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রশ্ন সলভ করতে পারো, বিএফ শাইন কলেজের প্রশ্ন সলভ করতে পারো। অ্যান্ড এগুলো সলভ করা হয়ে গেলে তুমি ঢাকার বাইরে যে ক্লাসগুলো আছে, বিশেষ করে সরকারি আজিজুল হক কলেজ, তারপর হচ্ছে চট্টগ্রাম কমার্স কলেজ, তারপর হচ্ছে রংপুর কলেজ, এরপর হচ্ছে কারমাইকেল কলেজ, মধুসূদন কলেজ, মাইকেল মধুসূদন কলেজ, এরপরে ক্যাডেট কলেজ, এই কলেজের প্রশ্নগুলো তোমরা সলভ করবা, ঠিক আছে? লাইভ ক্লাসের নোটিফিকেশন কেন আসে না সেটা তো ভাই আমি বলতে পারবো না। লাইভ ক্লাসের নোটিফিকেশন আসে না, সেটা তোমার ফেসবুকের প্রবলেম, তুমি সেটা সলভ করো। ওকে, তো তোমরা এইগুলো হচ্ছে তোমরা সলিউশন করে নিবা। সলিউশন করে নিলে তোমরা বেটার একটা পরীক্ষা পরীক্ষা যখন বলবে তখন দেখবে যে তোমরা প্রশ্নগুলো অ্যান্সার পারো বা বুঝো, ঠিক আছে? তো এতটুকুই থাকলো। তোমাদের সাথে আজকে সন্ধ্যা 7টায় ইংলিশের ক্লাসে দেখা হবে। যদিও ক্লাস আমি নিব না, আরেকজন টিচারের সাথে দেখা হবে। আর যারা এখন পর্যন্ত টেস্ট পেপার সলভ করছে, ভর্তি হওয়া নাই, ফি 199 টাকা। যদি কোর্সে ভর্তি হতে চাও দ্রুত সময়ের মধ্যে পেজে মেসেজ দাও এবং ভর্তি প্রসিডিউরটা কমপ্লিট করে ফেলো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।